দুই ভাই দুই বোন, বাবা আর মা। ছোটবেলায় এমন একটা সময় কাটছে, আসলে নানা নানি দাদা দাদি ওরকম কারো আদরই পাই নাই। তবে ফ্যামিলির সবার ছোট ছিলাম আমি। আচ্ছা, দুই ভাই দুই বোনের সবার ছোট আমি। বাবা কি করতো? বাবা আপনার সিএমবি বলে, মানে হাইওয়ে রোডের ফেরি চালায় না, ওই ফেরির ড্রাইভার ছিল। আচ্ছা। তো বাবার একটা সমস্যা ছিল, মানে আমি জন্ম হওয়ার পর থেকে একটা সমস্যা ছিল, মানে শ্বাসকষ্ট, হার্টের একটা প্রবলেম ছিল। তো যখন আমি একটু বড় হয়েছি তখন থেকে মানে বাবার সমস্যাটা একটু বেশি দেখা দিচ্ছে। আচ্ছা। আসলে ইনকামের ওই সময়ে বাবা একাই ছিল, আর তাছাড়া আমাদের বাহিক মানে জায়গা জমিন যেগুলো মানে চাষ করার মতো ওই সব কিছুই ছিল না ওই সময়ে। আমি জন্ম হওয়ার অনেক আগের থেকে আমরা বলতে পারি যে মোটামুটি দরিদ্র একটা পরিবারে আপনি জন্মগ্রহণ করেছেন। দরিদ্র বলতে এমনিতে মধ্য ফ্যামিলির, কিন্তু বাইরে কোনো জায়গা জমি ছিল না আর কি, থাকার মতো জায়গা আছে এরকম আর কি। সবার ছোট ছিলাম আমি, কিছুটা আদরেই ছিলাম। তাছাড়া আদরে থাকার কালীনও আদরে থাইকেও মানে অনেক কিছু কইরা ফেলাইছিলাম। তো ফ্যামিলি কিছু জানতো না ওরকম কিছু। তো বাবার সমস্যা ছিল, বাবা সিগারেট খাইতো। তো ছোটবেলায় যখন বসতাম না, আবার কিছুটা বুঝিও, তো বাবা যখন সিগারেট খেয়ে ফালাই দিত, ওই সিগারেটটা নিয়ে মুখে দিতাম অনেক সময়। তো ওইগুলা তখন বুঝতাম না আর কি। তো আস্তে আস্তে এক সময় ক্লাস 8-এ যখন আসি তখন আর কি খারাপ একটা সময়ে পড়ে যাই। মানে ক্লাস 8-এ পরীক্ষা দেওয়ার পর কিছুদিন গ্যাপ থাকে, ওই সমস্যাটার থেকে আর কি হয়তো সিগারেট নেশা জাতীয় জিনিসটার মধ্যে কিছুটা জড়াইছিলাম। তো লেখাপড়া মোটামুটি ছিলাম, তত ভালোও না আবার ততটা খারাপও না। তো ওই সময় থেকে আপনার আমার সমবয়সী যারা তাদের সাথে হয়তো বা চলা হইতো না। ওই 3-4 মাস আপনার আমার বড় বেশ যারা তাদের সাথে হয়তো বা ঘোরাফেরা সময়টা দেওয়া হতো। আর ওই সময়ে ওরা সিগারেট খাইতো, তো ওদের সাথে বইসা থাকলে হয়তো 1 টান 2 টান সিগারেট খাওয়া হইতো। তো সিগারেটের পর ফার্স্ট আমার ওই সময়কালীন মদ খাওয়া হয় ফার্স্ট, মানে বেশি না অল্পই, প্লাস 2 গ্লাসের মতো খাওয়া হয়েছিল ওই লাইফে ফার্স্ট। তখন অন্য কোনো নেশা চিনতাম না সিগারেটের পর। তো এই মদ খাওয়ার পর আপনার গাঁজাটাও খাইছিলাম। আসলে তখন ওইটার ফিল্মসও জানতাম না, ওইটা খাইলে কি হয় তাও জানতাম না, ওদের সাথে থাকাকালীন হয়তো বা খাইছিলাম। তো এর ভিতরে স্কুল খুললো, স্কুলে লেখাপড়া করতেছি। ক্লাস 9-এ যখন উঠছি তখন বাবার সমস্যাটা একটু বেশি দেখা দিছিল। তো বাবার ওষুধপত্র সব কিছু আমি নিয়ে আসতাম ফার্মেসি থেকে। দেখা যাইতো যে বাবা তখন 8,000-9,000 টাকা স্যালারি পাইতো, এটা দিয়ে আমাদের সম্পূর্ণ ফ্যামিলিটা চলতো। পানিটা ছাড়া সম্পূর্ণটাই আমাদের কিনা হয়, অন্য কোনো অ্যাবিলিটি ছিল না যে আমাদের কিছু জমানো টাকা বা ওরকম কোনো কিছুই ছিল না। তো বাবার টাকা দিয়ে সব কিছু হয়। তো ক্লাস 9-এ যখন উঠলাম, প্রথম সাময়িক পরীক্ষাটা দিতে পারি নাই, বাবার শরীরটা খুবই খারাপ ছিল। তো ওই মুহূর্তে কারো কাছ থেকে ধার করে নেওয়া সমস্যা ছিল। আর ওই সময় মানে গ্রাম্য যে কিস্তি থাকে আর কি, বিভিন্ন গ্রামে কিস্তি বা লোন দেওয়ার মতো এরকম একটা প্রসেস থাকে, তো ওইগুলা ছিল আমাদের ফ্যামিলিতে। ওকে, ওইগুলোর টাকাও দিতে হইতো, আমার ফ্যামিলিটাও চলতো সম্পূর্ণ। তাছাড়া আমিও স্কুলে লেখাপড়া করতেছি, বড় ভাইও কিছু করে না, বাড়িতেই থাকে। তো প্রথম সাময়িক পরীক্ষাটা দেওয়া হইলো না ওই টাকার জন্য আর কি, হয়তো বা কারণ টাকাটা ম্যানেজ করাটাও পসিবল ছিল না। আর কারো কাছ থেকে যে নিব পরবর্তীতে দিব ওরকমও কোনো একটা ছিল না ওই সময়ের ক্ষেত্রে হয়তো বা। তো চিন্তা করলাম যে টাকা নাই, তো পরীক্ষাটা দেওয়া হইলো না, আর তো পরীক্ষাটা দিলাম না। সেকেন্ড টাইম পরীক্ষা আসার আগে যতদিন সময়, ওই সময়গুলোতে মানে পরীক্ষা না দেওয়াতে ওই খারাপ কাজগুলোতে মানে সিগারেট খাওয়া ওইগুলোতে আর কি জড়ায় যেতাম। বাবা মারা গেল 2012 সাল। তখন আপনার বয়স কত যখন আপনি এসবের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন? তখন কত 13 এরকম হবে, 13-14। তো ওই সময় মানে এগুলোতে জড়াইতেছি আবার জড়াইতেছি না, কারণ অ্যাভেলেবেল সবার সামনে খাইও না, জাস্ট ওই বন্ধু বান্ধবের সাথে লুকায় টুকায় যদি খাইটাই। তখন আর কি অন্য কোনো নেশার ভিতরে না, জাস্ট সিগারেটটা খাইতাম। তো 2012 সাল বাবা মারা গেল। তো ওই সময়ে অভাবটা আরও বেশি হয়ে গেছে, কারণ ইনকামের ছিলই বাবা, ফ্যামিলিতে আর কেউ ইনকামের ছিল না। বড় বোন বিয়ে দিছি, ভাই বেকার, ভাইও কিছু করে না। তো আমার বড় একটা বোন, ওই বোনটা একটা জব পাইছিল আমাদের বাড়ির পাশেই, ওই জায়গায় জব করতো। বড় ভাইও পরবর্তীতে ওই জায়গায় জব করছে।
আসলে ওইটা কোম্পানিটা ছিল আপনার জেএমআই কোম্পানি। আপনার ডায়ালজিস করায় যে টিউবগুলো বানায় কিডনি রোগীদের ডায়ালজিস করানোর, ওই টিউবটা মানে ওই জায়গায় তৈরি হইতো আর কি। জাপান বাংলাদেশ মিলিত ফ্যাক্টরিটা ছিল আর কি। তো ওই জায়গায় বড় বোন, আমার বড় যেই বোন, ওই বোন মানে কিউসির সুপারভাইজার হিসেবে মানে ওই জায়গায় চাকরি পাইলো। আর বড় ভাই আপনার মেনটেন্যান্সে জব পাইলো, কারণ বড় ভাইয়ের আবার একটা কাজ শেখা ছিল ইলেকট্রিক্যাল। একটা কোর্স করার পর ওই জায়গা থেকে একটা সার্টিফিকেট পাইছিল, তো ইলেকট্রিক্যাল কাজ করতো ওই জায়গায়। তো ওই মুহূর্তে আমারও সামনে এসএসসি পরীক্ষা আসতেছে, তাছাড়া ফ্যামিলি তো কেউ ইনকামের নাই, তো তারাও নতুন চাকরিতে ঢুকছে। এখন ফ্যামিলিটাই দেখবো না আমার লেখাপড়াটাই করাইব। তো পরবর্তীতে লেখাপড়া করতে পারছি, এসএসসি পরীক্ষাটা দিতে পারছি, কারণ ওই সময়ে বড় ভাই আমাকে খুব সাপোর্ট করতো, কারণ আমার লেখাপড়ার জন্য, কারণ তাদের হয়তো বা একটু কষ্ট হলেও আমার লেখাপড়াটা করাইতে চাইছিল। তো বড় ভাইটা কষ্ট করে মানে টাকা জমাইলো। আপনার যখন টেস্ট পরীক্ষা হয় এসএসসি পরীক্ষার আগে, ওই টেস্ট পরীক্ষায় আপনার অনেকগুলো সাবজেক্ট খরচ গেছিল, মানে লেখাপড়াটা এরকমভাবে করতে পারিনি। আর তখন চিন্তা হয়েছিল যে বাবা নাই, এখন তো আর পড়তে পারবো না ওরকমভাবে, হয়তো বা প্রাইভেটও পড়তে পারবো না বা কারো কাছ থেকে হেল্পও নিতে পারবো না। তাছাড়া আমার একটা সমস্যা ছিল, আমি ইংলিশটাতে অনেকটাই দুর্বল ছিলাম। ওকে। তো বড় ভাই যখন খরচ গেল তখন 7,000 টাকা দিয়ে আপনার ফর্ম ফিল আপ করলাম। তো এসএসসি পরীক্ষাটাও দিলাম। তো তখন আল্লাহই হয়তো বা আমার দিকে চাইছিল, আমি এসএসসি পরীক্ষায় পাশও হয়েছি। আর এই পর্যন্ত যতটুকুই এসএসসি পরীক্ষা পর্যন্ত যতটা ক্লাসই মানে পার করছি, সবগুলোতে একবারই চান্স নিয়েছিলাম, দ্বিতীয়বার আর যাইতে হয় নাই। তো এসএসসি পরীক্ষা দিছি, দেওয়ার পর আর কলেজে যে ভর্তি হবো ওরকম কোনো ইয়ে ছিল না, কারণ ওই সময় ফ্যামিলিতে আরও 2 জন, বড় বোন মাত্র 3400 টাকায় চাকরি করে, ভাই হাজিরা হিসাবে চাকরি করে। তো তারাও নতুন চাকরি, ফ্যামিলিটাই হঠাৎ করে দেখবো না, আমার লেখাপড়াটাই করাইব। তো এক সময় আত্মীয় স্বজনের কাছে সাপোর্ট ওরকম কারোর কাছ থেকে পাই নাই বলতে কি, মানে ওরও ইচ্ছা করে কখনো বলে না যে ওর লেখাপড়া করা, বা আমরাও তখন আমার ফ্যামিলির থেকেও হয়তো বা চাইতে পারি নাই, বা আমিও কখনো কারোর কাছে বলতে পারি নাই যে আমি লেখাপড়াটা করব। তো আমার মনে একটা জিনিস ছিল যে বাবা মইরা গেছে, এখন তার কিছুই নাই দুনিয়াতে, কারণ বাবা যতটা সাপোর্ট দিব আত্মীয় স্বজন ততটা সাপোর্ট দিব না। বাবার ক্ষেত্রে বাবার জায়গা থেকে বাবা অনেকটা সাপোর্ট দেয়। তো লেখাপড়াটা আর হইল না। তখন ফ্যামিলির থেকে অবশ্য চাকরির জন্য কোনো ইয়ে করে নাই, তো আমার নিজের ইচ্ছার থেকে ভাবছি যে লেখাপড়া যেহেতু আর করতেই পারবো না, বা লেখাপড়া করার মতন ইয়েটা নাই এখন, আর ইচ্ছে হইলেও পারতেছি না, কারণ বাসায় বসে থেকে লাভ নাই, ফ্যামিলিতে যা দেবো তাই হয়তো বা ভালো হবে, আর নিজের খরচও আছে, নিজের খরচটাও নিজে মিটাইতে পারবো, ফ্যামিলির থেকে টাকাটা নিতে হইব না। তো লাইফের ফার্স্ট আপনার একটা ডাইং কোম্পানিতে জব নেই। তো ওই জায়গার সিস্টেমটা ছিল 1 সপ্তাহ নাইট 1 সপ্তাহ ডে। লাইফের ফার্স্ট কোনোদিন নাইট করি নেই, কিছু করি নাই, প্রথমেই ওই জায়গায় নাইট করতে হইব। আর শিফট চেঞ্জ করতে হইলে আপনার 18 ঘন্টা ডিউটি করতে হইতো। তো যাই হোক, ওই জায়গার থেকে নিজের ইচ্ছাকৃতভাবে কাগজপত্র ঠিক করে নিজেই গেলাম একজনের মাধ্যমে, এক বড় ভাইয়ের মাধ্যমে। তো ফ্যামিলিতে যখন শুনলো তখন বলতেছে যে তুই চাকরি করবি, তোর তো চাকরির জন্য আমরা বলি না, তুই চাকরি করবি কেন? তো পরবর্তীতে চিন্তা বললাম যে বাসায় বসে থেকে লাভ নাই, কারণ কলেজেও ভর্তি হইতে পারবো না, অনেক টাকা লাগবে, তাছাড়া কলেজের খরচটা মোটামুটি অনেকটা বেশি স্কুলের তুলনায়। তো চাকরি করতেছি, 3 মাসের মতো চাকরি করার পর বড় ভাই বলল যে তুই আইসা পর আমার এই জায়গায় কোরিয়ানরা কাজ করবে, তো ওদের সাথে তুই কাজ কর, ওই জায়গা থেকে আইসা পর, তোর যদি সমস্যা হয় নাইট বা ইয়ে করতে। তো চিন্তা করলাম যে নাইট করব, তো কোরিয়ানরা আছে ওদের সাথে কাজ করি। তো এই জায়গায় কোরিয়ানদের সাথে কাজ করছি, আপনার 250 টাকা হাজিরা দিছিল, হাজিরা হিসাবে কাজ করতাম, 2 মাস 2.5 মাসের মতো কাজ করছিলাম। তো তারপর আবার বেকার বাসায়। তো ওই ফ্যাক্টরির সামনে একটা দোকান ছিল, ওই দোকানটার মধ্যে প্রায় সময় বসে থাকতাম, মানে বাড়িতে তখন বেকার, কিছুই করার নাই। তো ওই দোকানটাতে বসে থাকতাম। তো 1 দিন 2 দিন বসতে বসতে ওই জায়গায় আবার একটা সমস্যা ছিল কি, ওই জায়গাটা এক করা নাম করা জায়গা হয়ে গেছিল এক সময় নেশার জগতে। তো ওই জায়গায় বসে থাকতে থাকতে দেখতাম যে বিভিন্ন নেশাখোর ওই জায়গায় আসতো, গাঁজা খাইতো, সিগারেট খাইতো, বা বিভিন্ন জিনিস খাইতো। তখন আপনার ইয়াবার প্রচলনটা ছিল না। ইয়াবার পরিবর্তে আপনার ওরা ডিসিপ্লিন 2 নামে একটা ট্যাবলেট খাইতো, ওইটা আসলে এই ঘুমের ট্যাবলেট, ওইটা আপনার চা দিয়ে মিশায় খাইয়া ফেলাইতো। আচ্ছা। তো ওই সময় মানে যত গাঁজা খোরা ছিল ওই জায়গায় আড্ডা দিত মোটামুটি। তো বসে থাকতাম, 1 দিন 2 দিন ডাক দিত, তো আবার ওই জিনিসগুলা
আমি ওই জায়গায় বসে থাকতাম দেখে আমার কাছে রাইখা যেত যে 2-1 ঘন্টা তুই জায়গায় আসোস, তোরা দেখায় রাইখা গেলাম, 2-1 ঘন্টা পর আবার নিয়ে যাবো। তো 1 দিন 2 দিন দেখতে দেখতে ওই জায়গার থেকে হয়তো বা গাঁজাটা নেশা একটা হয়ে গেছিল, গাঁজাটা খাওয়া হইতো। তো এরপর অনেকদিন পার হওয়ার পর অন্য আরেকটা কাজ পাই এরকমই কন্ট্রাক্টে, 4-5 দিন কাজ করতে পারছিলাম। তো ওই লোকটা আবার আমাকে বলছিল, বাতিজা বলতো যে বাতিজা তোর কাজ দেখে আমার ভালো লাগছে, তুই আমার সাথে চল, তোরা 5,000 টাকা দিমো, খাওয়া, তারপর দৈনিক 50 টাকা 60 টাকা তোরা খরচ দেবো, তুই আমার সাথে আইসা পড়। তো ফ্যামিলিতে বললাম বাসায় থেকে লাভ কি, ওই লোকটা আমার বলতেছে এই অ্যাপক্সির কাজের জন্য, তো ওই লোকের সাথে যাব, কয় দূরে কোথাও না কোথাও যাবি, মানে কিভাবে থাকবি, এই কারণে আর কি আমাকে দিতে চাইলো না। তো আমি আর গেলাম না। এরপর আপনার কাজ নাই, এরকম বাড়িতে থাকি, কাজকর্ম নাই, কিছু নাই, বাড়িতে থাকি, কিছুদিন পর পর টুকটাক কাজ পাইলে করতাম। এর ভিতরে নিজের হাত খরচের জন্য কাঠমিস্ত্রি কাজও করতে হয়েছে, কারণ আমার আবার একটি ইয়ে ছিল, ফ্যামিলিতে টাকা চাইলে হয়তো আগের মতো পাবো না, বাবা যেরকম ছিল, কারো কাছ থেকে ধারও করতে পারবো না, কারো কাছ থেকে খুঁজেও নিতে পারবো না, নিজে যা করি হয়তো বা ওইটা দিয়ে নিজের খরচটা অন্তত পক্ষে চালাইতে পারবো। রাইট। তো ওই সময় এলাকারই কয়েকটা পোলা ছিল, একটা ছেলের সাথে বললাম যে তুই কাজ করস, আমার নিবি, তোর সাথে আমি কাজ করবো। আমি তো কাজ করি মাঝে মধ্যে, 2-1 দিন 3-4 দিন কাজ করি, তুই করবি? করলাম, সমস্যা কি, আমার হাত খরচের টাকাটা তো আমি পাইলাম। তুই 200 দিবি 300 দিবি যাই দেস, ওইটা আমার হাত খরচের টাকা হইব, বা আমি ফ্যামিলিতে 100-200 টাকা দিতে পারবো। তো ওই সময় মাঝে মধ্যে ওদের সাথে কাজ করতাম, কাঠমিস্ত্রি কাজ, আসলে ওরা ফার্নিচারের কাজ করতো, তো টুকটাক ফার্নিচারের কাজ করতো, ওইগুলো করতাম। ওকে। তো পরে এক সময় বড় ভাই যে জায়গায় চাকরি করলো, ওই জায়গায় ওর ইলেকট্রিক্যাল কাজ হয়ে গেল, মানে ইলেকট্রিক্যালের চাকরি হয়ে গেছে। ওই জায়গায় বড় ভাই আবার আমার সাপোর্ট দেওয়া, মানে আমার জন্য, মানে ওই জায়গায় অনেক রিকোয়েস্ট করলো। মানে ওই জায়গার থেকে একটা প্রবলেম, মানে আমার নিব না ওই জায়গায় চাকরি করতে, ওই কোম্পানিটাতে। আসলে আমি জানতাম না কেন নিব না, আসলে কি কারণ। আমার আবার একটা ছোটোবেলার থেকে গিয়েছিল, কারো কোনো জিনিসের প্রতি লোভ ছিল না। আপনি ভালো চলতেছেন, আপনার কাছ থেকে আমি ওই টাকাটা নিয়ে যাবো, বা আপনার ভালো জিনিসটা আমি নিয়ে যাবো, ওইটার প্রতি লোভ ছিল না। কারণ ওই ফ্যাক্টরিটা হওয়ার আগে ওই ফ্যাক্টরিটাতে আপনার রড, সিমেন্ট, মানে বিভিন্ন জিনিস খোলামেলা জায়গায় রাইখে দিত। তো এলাকাতে ওই সময় এলাকার ছেলে পেলে অনেকগুলোই ছিল, ওরা প্রতিদিন আপনার ওই রড নিয়ে যাইতো, নিয়ে বিক্রি করে ফেলাইতো। প্রায় এক একজন মনে করেন যে 8 থেকে 10,000 টাকাও ইনকাম করছে। ওকে। 2013 সালে মনে করেন যে রড বিক্রি কইরা। তো ওইসবের প্রতি কোনোদিন নেশা ছিল না, আর ওইসব করতাম না, কারণ চিন্তা করতাম এগুলো করে তো লাভ নাই, কারণ আরেকজনের জিনিসটা নিয়ে যাবো, খাইয়া ফেলামো, কারণ ওইগুলোর নেশা ছিল না, তো ওগুলো করি নাই কখনো। কিন্তু একটা জিনিস বুঝতে পারিনি তখন, আসলে আমার কেন ওই চাকরিতে নিব না। তো একটা সময় বড় ভাই এরকম একটা প্রেশার দিল যে আমার বাইরে যদি এই জায়গায় চাকরিতে নাই নেন, তাহলে কোনো লোক ঢুকতে পারবো না। মানে ওই সময়টাতে একটা ইয়ে ছিল অফিসটাতে, মানে এই কোম্পানিটাতে, মানে আমার বড় ভাই এলাকার হিসেবে সিনিয়র ছিল সবার, তাছাড়া বড় বড় অফিসার লেভেলে যারা লোক, তারা মানে বড় ভাইটারে মানে ইয়ে করতো, রেসপেক্ট করতো আর কি। আপনার বড় ভাই? হ্যাঁ, আমার বড় ভাই। আপন বড় ভাই? হ্যাঁ, আমার আপন বড় ভাই। একটু গুন্ডা মাস্তান টাইপের ছিল কিনা? না না, ওরকম কোনো কিছু না, কারণ ও কাজ করতো, আর ওর চাকরিটা দিছিল ওই ফ্যাক্টরির জিএম স্যার। ওকে। নিজের রেফারেন্স হইয়া, মানে আমার ফ্যামিলির কাহিনী শোনার পর না, ওই বড় ভাই ফার্স্ট চাকরিতে ঢুকার ইয়ে হইল গিয়ে আপনার ইন্ডিয়ানদের সাথে কাজ করছিল। ঠিক আছে, ঠিক আছে, মানে তার কথা শুনেছে আর কি, যাই হোক। হ্যাঁ। তো ওই জায়গার থেকে পরে আমার এক সময় চাকরিতে নিল, রিকোয়েস্টের মাধ্যমে আমি চাকরিতে ঢুকলাম। ঢুকার পর কিছুদিন করলাম, 4-5 মাস করার পর ওই জায়গায় হঠাৎ একটা মেয়েকে, মানে চোখের ভালো লাগা লাগিয়ে গেছিল আর কি, মনের ভালো কিনা জানি না, তবে চোখের থেকে ভালো লেগে গেছিল। তো প্রায় সময় লাঞ্চ টাইম আপনার বাইরে দাঁড়ায় থাকতাম ওই মেয়েটাকে দেখার জন্য। তো দেখতাম, কিন্তু কথা বলতে পারতাম না। তো যখন বড় ভাই দেখতো যে আমি বাইরে দাঁড়ায় আছি, তখন বলতো যে তুই বাইরে দাঁড়ায় আছিস কেন, ভিতরে চলে যা। তখন ভিতরে এসে পড়তাম, কিন্তু ওই মেয়েটার দিকে যখন তাকাইতাম, মেয়েটাও আমার দিকে তাকায় থাকতো। এক সময় চিন্তা করলাম যে ওই মেয়েটার নাম জানবো, বা ওই মেয়েটার সাথে কথা বলবো। তো নাম জানার মতন কোনো প্রসেস ছিল না। আসলে আমি নিচতলাতে কাজ করতাম, ওই মেয়েটা উপরে কাজ করতো। আর আমার আরেকটা ইয়ে ছিল, আমি যে চাকরি করব, আসলে মেয়েদের সাথে কোনো চাকরির ওরকম কোনো মন মানসিকতা আমার কাছে ছিল না। কারণ মেয়েদের সাথে চাকরি করলে নাকি অনেক কিছু হয়, অনেক খারাপ সম্পর্ক হয়ে যায়, বা বন্ধুত্বের মতো সম্পর্ক হয়ে যায়। তো ওই দিক চিন্তা করে আমি মেয়েদের সাথে চাকরি করার জন্য মানে ইচ্ছুক ছিলাম না আর কি। ওকে। তো ওই মেয়েটার নাম জানার জন্য উপরে গেলাম। তো ওই মেয়েটাকে আবার একটা জিনিস কি আমার ক্ষেত্রে আমি পাইছি, ওই মেয়েটার চোখ দেখলে আমি বলে দিতে পারি যে ওই মেয়েটা। তো উপরে গেলাম, আসলে এরকম একটা প্রসেস, দুইটা চোখ দেখা যায় আর কিছুই দেখা যায় না, সম্পূর্ণ এই পোশাক। তো ওই মেয়েটার চোখ দেখার পর ওই মেয়েটার মানে
বাম পাশে আবার দেখা যাইতেছে যে ওর নাম লেখা, তখন মেয়েটার নাম জানতে পারলাম আশা। তো ওই দিন যাই না, আইসা পড়লাম ওই দিন। আর ওই মেয়ের আপনি যেখানে কাজ করছেন সেখানে? হ্যাঁ হ্যাঁ, আমি করতাম নিচতলায়, আপনার ইনজেকশন মোল্ডিং মেশিন চালাইতাম আমি নিচতলায়, আর ওই মেয়েটা উপরে প্রোডাকশন ফ্লোরে জব করতো। ওকে, কি নাম ছিল মেয়েটার? মেয়েটার নাম ছিল আশা। আশা। তো পরবর্তীতে নাম দেখার পর আমি আইসা পড়ছি। তো একদিন ক্যান্টিনে খাওয়ার সময় মেয়েটাকে ডাক দিছিলাম, তো শোনে নাই আর কি, চলে গেছিল। তো পরবর্তীতে বন্ধু বান্ধব বা অনেক মানুষের কাছ থেকে ডিটেলস মানে মেয়ের বিষয়টা জানতে চাইলাম। তো এক সময় জানতে পারছি যে ওই মেয়েটা যখন ছোট ছিল তখন ওর বাবা মারা গেছিল, আর ওর মা অন্য আরেকজনের সাথে বিয়ে করে চলে গেছিল ইন্ডিয়াতে ওই মেয়েটাকে রাইখা। তো ওই মেয়েটা নাকি ফরিদপুর রাজবাড়িতে কোনো একটা বিদেশি মানে আছে, ছোট ছোট বাচ্চাদের মানে মানুষ করে ওই জায়গা থেকে লেখাপড়া শিখায়া বিভিন্ন চাকরি বাকরি দিয়ে দেয় আর কি। তো তখন ওই কথাগুলো শুনে হয়তো আমার কাছে খারাপ লাগছিল যে মেয়েটার জীবনে কিছুই নাই, বাবাও নাই মাও নাই, মেয়েটা এরকম একটা সমস্যার মধ্যে আছে। তখন ওই মেয়েটার জন্য একটু মায়া হয়েছিল এরকম যে ওই মেয়েটার তো মা নাই বা বাবা নাই, আমারও তো বাবা নাই। আমার বাবা নেই, আমি বুঝতে পারি যে বাবার কষ্টটা কতটা। ওর তো বাবা মা দোনোটাই নাই। তো ওই মেয়েটাকে যদি আমি ভালোবাসি বা ওই মেয়েটাকে যদি আমি বিয়ে করি, হয়তো বা ওই আমার মাকে মা বইলা ঢাকতে পারবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল আমার মধ্যে। ওকে। কিন্তু ওই সময়টাতে আমার বড় ভাই বিয়ে করে নাই, আর আমার বড় যেই বোন ওই বোনেরও কিন্তু বিয়ে হয় নাই। কিন্তু ওরকম একটা চিন্তা আমি নিয়ে নিয়েছিলাম। তো মেয়েটার সাথে কিভাবে কথা বলা যায়, তো ওই মেয়েটা আমার এলাকার থেকে 2-3 কিলো জায়গা দূরে থাকতো, মানে কোম্পানির কোয়ার্টার ছিল, ওই কোয়ার্টারে থাকতো। তো একদিন কথা বলার জন্য ওই মেয়েটার পিছু পিছু গেলাম, যাওয়ার পর দাঁড়াইতে বলি দাঁড়ায় না। তো আসলে ওই সময়টা জানতাম না অফার দেয় বা একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় ওইসব জানা ছিল না আর কি আমার। ওকে। তো এরকম ভাবে আর কি কথাটা বলছিলাম যে তুমি যদি এখন না দাঁড়াও তোমার হাত ধরতে বাধ্য হবো, হয়তোবা মানে ঠেট দেওয়ার মতন কোন একটা কিছু হয়ে গেছিল। সেই সময়টা থেকে আপনি নেশা টেশা করতেন? না না, ওই সময়টাতে তো কোনো নেশা হইতো না। ওকে, যাই হোক, তুমি এটা আশাকে বললেন এই কথা। তো ধারণার পর বলতেছি যে তোমাকে আমার ভালো লাগছে বা তোমার অনেক কিছু শুনছি, আমার খারাপ লাগছে, তো তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই। আমি সরাসরি এই কথাটা বলে দিলাম। তো ওর পাশে আবার যে ওর এক বান্ধবী ছিল, ওই মেয়েটা আমার বড় বোনের সাথে জব করতো আর কি। তো ওই মেয়েটার সাথে সাথে আমার বড় বোনকে ফোন করে বলে দিল যে তোর ভাই এরকম এরকম, ওই মেয়েটাকে রাস্তার মধ্যে এইসব কথা বলছে। যাই হোক, ওই মেয়েটা রাজি হলো না কোনো এক সময়। তো আমি কন্টিনিউ মানে কথা বলতে চাইতাম বা ওর সাথে হাইটা চলে যাইতাম, ওর সাথে যাইতাম, ওর হাতে ধরতাম। তারপর হঠাৎ জানতে পারি যে ওই মেয়েটা যেই জায়গায় মানে করতো, কাজ করতো, ওই জায়গায় মানে পাশাপাশি 2টা ছেলের সাথে সম্পর্ক করছে। ওকে। তো তখন খারাপ লাগলো, আরে তোরে মন থেকে চাইছিলাম বা তোরে ভালোবাসছিলাম, তোর জীবন কাহিনী শুই না যে তোর জীবনটা খুবই কষ্টকর, তুই একই জায়গার ভিতরে 2টা ছেলের সাথে সম্পর্ক করছিস, আসলে তোর চাহিদাটা ছিল কি? তো একদিন জিজ্ঞাসা করলাম, কিছু বলে নাই। তো ওই সময়টাতে চিন্তা করলাম মেয়েটারে ভালো জানছিলাম, মেয়েটাই খারাপ কাজটা করলো। তো এরপর 2টা ছেলে আর কি নতুন ঢুকছিল ওই জায়গাতে। তো ওরা আবার ইয়াবার নেশাটা করতো, আসলে আমি ওই সময়টাতে জানতাম না। ওরা একদিন আমাকে বলতেছে যে মানে তুমি কি ইয়াবা খাও বা ইয়াবার খাইছো কখনো? আসলে কখনো আমি ইয়াবা দেখি নাই ওই সময়টাতে। তো ওদের সাথে আবার মিথ্যা কথা বলতে হইতো যে হ্যাঁ আমি খাইছি, অনেক খাইছি, এটা সেটা, মানে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলতাম। তো বুঝতে পারতো ওরা যে আমি খাই নাই। তো একদিন বলতেছে যে আসলে আমরা খামু বা এটা খাওয়ার জন্য নিয়ে আসছি, যদি কোনো জায়গা টায়গা তোমার চিনা আছে যে জায়গায় বসে খাওয়া যায়। তো আমি আবার ওদের সিনিয়র ছিলাম তো ওই সময়। তো বলতেছি যে জায়গা আছে বলতে ওরকম তো কোনো জায়গা নাই, আর যেই সময়টাতে অফিস টাইমে তোমরা কাজ শেষ করে অত সময় দিয়ে খাইতে পারবা না, তো যদি খাইতে চাও ওয়াশরুমে হয়তো একটা রুম খালি আছে, ওয়াশরুমের পাশে একটা রুম আছে খালি, ওই রুমটাতে হয়তো খাইতে পারো। তোরা আমার সাথে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পর ওই রুমটাতে যাইলাম। তো ওই দিন ফার্স্ট আমি দেখলাম আসলে ইয়াবা জিনিসটা কি। ওদের তখন ওরা খাইতেছে, তো আমার বলতেছে খাইবা? তো আমি ফার্স্ট বললাম খামু না। তারপর ওই একটা রাগ হয়ে গেল ওই মেয়েটার প্রতি। রাগ মাথায় এসে আপনি নেওয়া শুরু করলেন, মানে ওই মেয়েটার প্রতি যে তোরা ভালোবাসছিলাম, তুই আমার ভালোবাসলি না, অথচ 2টা ছেলের সাথে সম্পর্ক করে ফেলালি। তো ওইরকম একটা চিন্তা আমার মধ্যে হইয়া তারপর বললাম যে হ্যাঁ খাবো, কিন্তু কথা আছে, আমি ওই মেয়েটার নাম নিয়ে খাবো যে ওই মেয়েটার জন্য আমি খাচ্ছি। ওদেরকে বললাম। তো ওই ফার্স্ট আমার খাওয়া। তখন 1-2 দিন খাওয়ার পর কেমন যেন একটা লাগে যে শরীরে একটু মানে সাহস জাগে, অর্ঘুমা করা যায়, মানে ঘুমটা চোখে আসে না, মানে যা চিন্তা করতেছি বা যেই কাজটা করতেছি ওই কাজটা মানে আমার কাছে হালকা মনে হইতেছে, এরকম একটা চিন্তা ভাবনা আসে 2-3 দিন খাওয়ার পর।
তো এভাবে ওদের সাথে খাওয়া হইতো, মানে ওই ভিতরটাতে খাওয়া হইতো, বাহিরে তো কোথাও খাইতাম না বা বাহিরে কারোর সাথে এটার সাথে কোনো ইয়ে ছিল না। তো ভিতরেই 1 দিন 2 দিন 3 দিন খাওয়ার পর ওরাও নিয়ে আসতো। তো একসময় আপনার চেঞ্জ রুম ছিল, যে আমাদের বাহিরে যেই ড্রেস খুইলা ভিতরের পোশাক পরাটা ভিতরে ঢুকতাম আর কি। ওই চেঞ্জ রুম আপনার দোতলাতে তো নাইট ছিল না, তো আমাদের ওই জায়গায় আবার নাইট ছিল, ওরা দোতলা খালি ছিল, তো দোতলায় চেঞ্জ রুমে যাইতাম। ওই জায়গায় একটা ক্লিনারের সাথে আর কি সম্পর্কটা ভালো হয়ে গেছিল। ওই ক্লিনারের সাথে সম্পর্কটা ভালো হয়েছে এরকম, ওই ক্লিনার যখন নতুন আসছে, মানে ওই খাওয়ার 2-3 দিন পর ওই ক্লিনারটা আসছে। তো ওই ক্লিনার আইসা বলতেছে, ভাইয়া আমার মনে হয় আপনি মানে গাজার ইয়েটা খান, ঠিক আছে? কেন? কয় না আপনি খান কি না? আমি বলতেছি যে খাই মাঝে মধ্যে, কিন্তু ভিতরে না, বাহিরে হয়তো বা বন্ধু বান্ধবের সাথে হয়তো বা খাওয়া হয়। তো ওই লোকটা আমাকে বলতেছে যে আমি খাই, আসলে জায়গা খুঁজে পাইতেছি না। তো ওরে বললাম যে খাইবেন তো বাহিরে গিয়ে খান, সমস্যা কি, মানে কেউ যাতে না দেখে ওরকমভাবে খান। তো ওই লোকটা হিন্দু ছিল, তো ওই লোকটা আমারে নিয়ে গিয়ে ওই ফার্স্ট ওর সাথে ওই ভিতরে গাঁজা খাওয়া। তো ওই সময়টাতে ওই লোকটা যখন নাইট হইতো, তখন ওই লোকটা মানে প্রতিদিন রাত্রে আমার জন্য 5টা মানে সিগারেট বইরা রাখতো গাঁজা দিয়া। ওকে, মানে প্রতিদিন রাত্রে 1 সপ্তাহ নাইট থাকতো, তো ওই 1 সপ্তাহ সম্পূর্ণ বইরা রাখতো, দৈনিক রাত্রে 5টা করে বইরা রাখতো। ও খাইলে খাইতো, নাই তো আমি একটু পরপর যেয়ে খাইতাম। আর ওই ইয়াবার নেশাটা জড়াই গেলাম আস্তে আস্তে। তো মাঝে মধ্যে ভিতরে ইয়াবা ট্যাবলেটটা খাওয়া হইতো, আবার বাহিরেও খাইতাম। তো 1 সপ্তাহ খাওয়ার পর দেখলাম যে এরকম একটা পরিস্থিতি, 1 সপ্তাহ পর একদিন খাই নাই, তো দেখলাম যে হঠাৎ আমার শরীর ব্যথা করতেছে বা শরীরে জ্বালা পোড়া করতেছে যখন না খাওয়াতে। তখন এক বন্ধুর মাধ্যমে ওই দিনটা খাইলাম। খাওয়ার পর আস্তে আস্তে ওটা প্রতিদিনই খাওয়া হইতো। তো প্রতিদিন খাইতেছি, ওই ভিতরেও মাঝে মধ্যে ওরা নিয়ে গেলে খাইতেছি। তো এক সময় 4 জন হয়ে গেছি, ঠিক আছে? 4 জন হইয়া একদিন ভিতরে খাইতে গেলাম। তো আপনার ফ্লোরের মাঝখানে দোতলাতে গেলাম, ওই জায়গায় তো কেউ থাকে না, ফ্লোরের মাঝখানে একদিন গেছি। যাওয়ার পর মানে ওই জায়গায় যাইতাম না, চেঞ্জ রুমটা বন্ধ ছিল আর কি, এই কারণে ওই ফ্লোরের মাঝখানে যাওয়া হয়েছে। আর ওই চারপাশে মনে করেন যে সিসি ক্যামেরা দেওয়া ছিল। তো ওই সময় বসতাম না যে রাত্রের বেলা সিসি ক্যামেরাতে দেখা যায়, বা সিসি ক্যামেরা সম্পর্কে অতটা ধারণা ছিল না, আর ওরাও বলে না যে এই জায়গায় সিসি ক্যামেরাটা ছিল। তো ওই জায়গায় বসে ওই 4 জনই খাইছিলাম। খাওয়ার পর আইসা পড়ছি। তো এই 2 দিনের ভিতরে কোনো প্রবলেম হয় নাই। ওই 3 দিন পর যে আপনার একটা সমস্যা হয়েছিল, ওই অফিস থেকে ল্যাপটপ চুরি হয়েছিল, এরকম একটা কথা শুনছি। তো ওই ল্যাপটপ চুরির কথা শুই না, তো ওই জায়গায় সিসি ক্যামেরা সার্চ দেওয়া শুরু করলো, মানে আগের যে রেকর্ড খুঁজতে খুঁজতে মানে পাইলো যে আমরা ওই জায়গায় এই কাজটা করছি। তো অফিসে নিয়ে এডমিনে নিয়ে ডাকানো হইলো আমাদের। ডাকানোর পর ওই জায়গার থেকে মানে আমাদের 4 জনকে ওই সময় বাহির করে দিল, তোমাদের চাকরি নেই, তোমরা চলে যাও। এই ঘটনাকে কেন্দ্র করে? হ্যাঁ, ওই ঘটনাকে কেন্দ্র করি। তো ওই জায়গা থেকে তখন আইসা পড়লাম। তো আসার পর এখন কোথায় যাবো, বাসায় জায়গা হইব না, এই কথা শুই না, বা এলাকার লোকজন সবাই যাই না ফেলাইছে, এলাকাতে যে ওরকমভাবে মুখ দেখাইতে পারবো না। তো কি করা যায়, তখন আপনার এক বন্ধুর সাথে পরিচয় মানে যোগাযোগ, ও আগে বলতো আমাকে ওর অফিসে কাজ করার জন্য। আসলে ওদের কাজটা ছিল আপনার অনলাইন গ্রাফিক্সের কাজ। ওরা 3 ফ্রেন্ড মিলে একটা পার্টনারশিপে ওই অফিসটা খুলছিল আপনার চিটাগাং রোডে। তো ওই ফ্রেন্ডকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর বললে যে তুই যাবি, গেলে চল, আমি তো আজকে যাবো, আমার সাথে চল। তো ওই দিনই ওর সাথে আইসা পড়লাম। তো ওই দিন এই জায়গায় আসার পর এই জায়গায় আবার আরেকটা ফ্রেন্ড ছিল, ওরও আবার এলাকাতে কিছু সমস্যা ছিল, ও নেশা টেশা করতো। তো এই জায়গায় আসার পর ওই ফার্স্ট ও আমারে বলতেছে যে খাবি? কি খাইতাম? আমার কাছে ট্যাবলেট আছে, চল খাই। না আমি খাবো না। কয় আরে সমস্যা নেই, এলাকাতে তো অকারেন্স কইরে আইসু শুনছি, আয় খাই। তো 10 তলা আমরা থাকতাম আপনার 8 তলার মধ্যে, 10 তলাতে নিয়ে গেল আমারে। 10 তলাতে যাওয়ার পর ওর সাথে আবার একটা ট্যাবলেট ছিল, ওই ট্যাবলেটটা খাইয়ে আসলাম। তো ওই ট্যাবলেটটা খাওয়ার পর একটু পরে বলতেছে তোর কাছে টাকা আছে? এমকে হ্যাঁ আছে। তাইলে আয় এক জায়গায় যাই। কই যাবি? কয় গাঁজা আনতে যাবো। কোন জায়গায়? গাঞ্জাপট্টি নামে একটা জায়গা ছিল। তো বলতে যায় গাঞ্জাপট্টি যাই। আমি তো চিনি না, আমি এই জায়গায় ফার্স্ট আইলাম, তো কীভাবে যাবো? আর আমি আসি না, আয় আমার সাথে। তো গেলাম ওই জায়গায়। যাওয়ার পর আপনার গাঁজা নিল, আমি দূরে ছিলাম। তো যে জায়গার থেকে নিছে ওই জায়গার থেকে আবার পুলিশে ফোন করে দিছে, ইনফরমেশন দিয়ে দিছে যে 2টা ছেলে যাইতেছে, ওই 2টা ছেলের সাথে ইয়াবা ট্যাবলেট আছে। তো রাস্তার মাঝখানে যখন আসলাম তখন আপনার পুলিশ আমাদের ডাকতেছে। তো আমি সামনে ছিলাম, ও পেছনে ছিল। তো আমার একটা ভয় ছিল যে এখন তো বাসায় একটা অকারেন্স করে আসছি, তো আবার এই জায়গায় গাঁজার সাথে পুলিশ ধরবো, একটা সমস্যা না? তো কি করা যায়?
যদি পুলিশ ধরে তাহলে তো লাইফটা একবারই শেষ, যা ওই একটু ভালো হওয়ার জন্য আসছিলাম হয়তো বা ওই জিনিসটা আমার থাকবো না, একদম সম্পূর্ণ শেষ হয়ে যাইব। তো পুলিশ নিল, নেওয়ার পর খুঁজতেছে, আসলে কিছু পায় নাই। ওই ছেলেটার কাছে ছিল, ওই ছেলেটা সেফটি হিসাবে রাইখা দিছে কোন এক জায়গায়। কি জানি ছিল আপনাদের কাছে? মানে ওই সময় ছিল ওই গাঁজা। মানে পুলিশ যখন চেক দিল। আচ্ছা, আপনি কত টাকা ইনকাম করতেন মাসে ওই সময়? যখন আপনার জেএমআইতে ছিলাম তখন আপনার প্রতি মাসে 8,000-9,000 টাকা। এই টাকা পুরোটাই তো আপনি নেশার পেছনে ব্যয় করতেন? কিছু টাকা প্রতি মাসে, সব টাকা দিতাম না, হয়তো 3,000-4,000 টাকা দিতাম, আর সম্পূর্ণটাই নিজের খরচের জন্য হয়তো বা থাইকা দিত। আর আমার একটা ইয়ে ছিল, আমি যতদিন এই আবার নেশাটা করছি, মানে কারোরে মাইরা বা কারোরে ক্ষতি কইরা কখনো টাকা নিয়ে করি নেই। আমার নিজের ইনকামে যত টাকা ছিল ওইগুলা নিজেরটা নিজে খরচ করছি আর কি ওই নেশার জগতে। ওই জায়গায় আর পুলিশ পাইলো না আমারে, মানে আমাদের কাছে কিছু। পরে বলতে হয় যে তোরা মাত্রই পট্টির থেকে ইয়াবার ট্যাবলেট নিয়ে আসছস, ফোন দিয়া বইলা দিছে, তোরা এই ট্যাবলেট কী করছস? তো আসলে আমরা ট্যাবলেট আইনি, আমরা ছিলাম গাঁজা, কিন্তু ওই জায়গার থেকে বলছে ইয়াবার ট্যাবলেট আনছি। তো পুলিশ খুঁজা না পাওয়াতে বলতেছে যে তোরা কী করস? তো আমি তো নতুন, ও বলতেছে যে আমরা গ্রাফিক্সের কাজ করি। তো কোন জায়গায় করস? বলতেছে যে হিরাজিল করি। পরে বলতেছে যে যা এদিক দিয়ে চলে যা। তো পরে চলে গেলাম, যাওয়ার পর ওই বিল্ডিং, যে বিল্ডিংয়ে থাকতাম ওই বিল্ডিংয়ে আপনার 14 তলায় যাইয়া ওই খাইয়াটে গাঁজা, তারপর রুমে আইসা পরের দিন আমি বাসায় আইসা পড়ছি। সে দেখলাম যে ওই জায়গায় থাকেও একটা সমস্যার মধ্যে পড়তেছি। তো ওই দিন বাসায় আইসা বাসার থেকে কিছু জামা কাপড় নিয়ে পরে আবার এই জায়গায় আসলাম। তো এই জায়গায় আপনার 6 মাসের মতো ছিলাম। এই 6 মাসের ভিতরে আপনার ইয়াবার নেশাটা দেখলাম যে আরো গভীরভাবে হয়ে যাইতেছে। তখন আপনি নিতে পারতেছেন না? মানে ইয়াবার নেশাটা আরো বেশি খাওয়া, মানে 6 মাসে আপনি হচ্ছে কি খেতে পারতেছিলেন নাকি না গ্যাপ ছিল? না না না, ইয়াবার নেশাটা আরো বেশি খাওয়া হইতেছে। বেশি বেশি খাওয়া হচ্ছে? হ্যাঁ, কারণ হচ্ছে যে এই জায়গায় যতজন ছিলাম সবাই মোটামুটি খাইতো। আর যেই কাজটা আপনার থাইল্যান্ডি একটা ক্লায়েন্ট ছিল, ওর কাজগুলো ছিল খুবই নর্মাল, ওইগুলা করতে আপনার সমস্যা হইতো না। কিন্তু ইন্ডিয়ান যেই ভাইয়া কাজ দিত, ওর কাজটা ছিল জুয়েলারি কাজ। তো ওই জুয়েলারি কাজ দিলে আপনার ওই প্রতি সপ্তাহে যদি কাজ দিত প্রায় 3,000-4,000 কাজ দিত জুয়েলারি। তো ওই কাজটাতে আপনার মানে 100% কোয়ালিটি দিতে হইতো। কি ধরনের কাজ ছিল এটা? ওইটা আপনার অনলাইন গ্রাফিক্স আর কি, ক্লিপিং পাত করতো বা মাস্কিনের কাজটা। আপনার কাজটা কি ছিল? আমি তখন কাজ করতাম ক্লিপিং পাত। তারপর ওই জায়গায় কাজ করার মধ্যে তো ইন্ডিয়ান যেই জবগুলো আসতো তখন ওই বন্ধু বান্ধব যে অফিসটা, ওই অফিস থেকে ওরাই মানে ইয়াবারগুলো আনতো। আচ্ছা, মানে মাঝে মধ্যে ওদের টাকা দিয়ে আনতো, আবার মাঝে মধ্যে আমাদের কিছু টাকা নিয়েও মানে ইয়াবার ট্যাবলেটটা আনতো। তো ইয়াবার ট্যাবলেটগুলো মানে খাইতাম। খাওয়ার পর মানে ওরা খাওয়াইতো, কারণটা ছিল মানে ওই জুয়েলারি কাজগুলো শেষ করা লাগবো। তখন ডে ডিউটি করে আপনার নাইট ডিউটিটা করার মতন পসিবল ছিল না, বিদে ওরা ওইগুলা খাওয়াইতো যাতে ডে নাইট দোনোটাই করতে পারি। ওরাই খাওয়াইতো? ওদের টাকাও দিত, আবার মাঝে মধ্যে আমাদের কাছ থেকেও টাকা দিত। ভেরি ইন্টারেস্টিং। ওকে, তারপর মানে সবাই মোটামুটি খাইতাম আর কি, বন্ধু বান্ধবের মতন সবাই চলতাম আর কি। তো তখন খাইতাম, দেখতাম যে প্রতি সপ্তাহে খাওয়া হচ্ছে, প্রায় 10টা 15টা 20টা করে নিয়ে আসতো, 4-5জন লোক, সবাই খাইতাম। এক সময় দেখতে যে এই জায়গায় মানে ইয়াবার নেশাটা আরো বেশি হয়ে যাইতেছে। তো এর ভিতরে আবার একটা সমস্যা হয়ে গেছিল, আমি এই জায়গায় থাকাকালীন আমার বড় ভাইয়ের চাকরিটা আর কি চলে যায়। আমার কিছু ইস্যু ছিল, তো আমারও এই জায়গায় কিছু ইস্যু ছিল, তাছাড়া বড় ভাইয়ের একটু প্রবলেম ছিল, কোন এক অফিসের সাথে নাকি সমস্যা হয়েছিল। তো এই কারণে বড় ভাইয়ের চাকরিটাও চলে যায়। তো ফ্যামিলিতে ইনকামের তো তখন আর কেউ ছিল না, একমাত্র আমিও এই জায়গায় থাকি। আর এই জায়গায় যে টাকাটা পাই এটা তো আমার এই জায়গায় খরচ হয়ে যায় নেশার পেছনে। মানে নেশা, তারপর নিজের হাত খরচ সম্পূর্ণটা এই জায়গায় চলে যায়। তারপরে মেসে খাওয়ার খরচ, রুমে থাকার খরচ সম্পূর্ণ মানে এই জায়গায় চলে যায় যা কামাইতেছি। তো এক সময় দেখলাম যে মাঝে মধ্যে ভাড়ার টাকাটাও যদি সপ্তাহে বাসায় যেতাম, ভাড়ার টাকাটাও বাসার থেকে আনতে হইতো। তো এইভাবে তো আর চলে না। তখন বললাম ঈদের মধ্যে বাসায় চলে যাবো আর কি, রমজান ঈদে। তো বড় ভাইয়ারে ফোন দিছি, ফোন দিয়ে বলতেছি যে আসলে এমনি তো থাকতে পারতেছি না, এই জায়গার তো এই জায়গায় খরচ হয়ে যায়, তাছাড়া তোমারও চাকরিটা নাই। তো বাড়িতে আসলে কোনো একটা চাকরি বাকরি ম্যানেজ করে দিতে পারবা, যদি হয় তাহলে আমি বাড়িতে এসে পড়ব। তো ওই সময় একটা পেপার মিলে জব হয়েছিল। তো ওই জবটা মানে আমার জন্য ঠিক হয় নাই, মানে আমার বড় ভাইয়ের জন্য ঠিক হয়েছিল। বড় ভাই নিজে যায় দেখে আসছিল বড় ভাইয়ের চাকরির জন্য। তো আমি যখন বলছি যে আমার চাকরি লাগবে, তখন বড় ভাই বলতেছে তুই করবি, তাহলে তুই করলে তুই কর, সমস্যা নেই। তো আমি ওই জায়গায় আসলাম, আসার পর ঈদের একদিন পরে আবার ওই জায়গায় জয়েন দিলাম। তো এই জায়গাতে আর আসা হইল না। তো ওই জায়গায় জব করতেছি। আসলে ওই জায়গার জবটা ছিল আপনার পেপার মিল, ল্যাবরেটরিতে জব করতাম। ওকে। তো ওই জায়গায় জব করার মধ্যে খুব ভালোই করতেছি। আর ওই জায়গায় যাওয়ার পর আপনার ওই ইয়াবার নেশাটা আস্তে আস্তে কাইটা যাইতেছে। ওকে, ডিফারেন্ট পরিবেশ যে কারণে ইয়াবার নেশাটা মানে আস্তে আস্তে কাইটা যাইতেছে। তখন আমার মাথায় টেনশন ঢুকে গেল যে আসলে ফ্যামিলি,
ভুল করে ফেলাইছি, যেভাবে হোক ফ্যামিলিকে সেভ করতে হবে। কারণ ফ্যামিলিতে এখন ইনকামের রাস্তাটা আর কেউ নাই, একমাত্র আমার দিকে তাকাইয়ে হয়তো বা ফ্যামিলিটা চলবো। আর যদি আমি খারাপ পথে আবার চলে যাই হয়তো ফ্যামিলিটা নষ্ট হয়ে যাবে, এরকম কিছু একটা চিন্তা করে ওই চাকরিটার ভিতরে জড়াই গেলাম নেশার জগতে। আর ওই ইয়াবাটা আস্তে আস্তে কাটায় ফেলাইলাম, মানে ইয়াবাটা আর খাইলাম না। ওই জায়গায় থাকাকালীন ইয়াবাটা নষ্ট করে দিছি খাওয়া। তো ওই জায়গায় চাকরি করতেছি, হঠাৎ কপালটা হয়তো বা খারাপ ছিল, ওই কোম্পানিটা আগুনে পুইরা যায়। ওহো, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। যাই হোক, বলেন তারপর। তো আগুনে পুইরা যায়, তখন হঠাৎ মাথার মধ্যে আসলে আসলে কি করবো, আগুনে কোম্পানিটা পুইরা গেল, এখন রাস্তা কি? ওই জায়গায় তো আর চাকরিটা থাকতেছে না, কারণ চাইছিলাম হয়তো এটা দিয়ে লাইফে কিছু একটা করব, কিন্তু চাকরিটা হইল না, চলে গেল। এখন ওরকমভাবে কিছু করা হয় নাই। তারপর ওই আবার এলাকাতেই আসা হলো, পেপার মিলে আপনার বাসা থেকে আইসা যে চাকরি করতাম, কিন্তু তখন আবার এলাকাতেই চলে গেলাম আপনার সুপারস্টার কোম্পানি নামে একটা কোম্পানি, ঠিক আছে। ওই জায়গায় আপনার এনার্জি বাল্ব তৈরি হইতো, আর ওই জায়গায় প্রজেক্টটা নতুনই হয়েছিল, আপনার ফ্যান তৈরি করে আর এনার্জি বাল্ব তৈরি করতো। এলাকার কিছু বড় ভাই ছিল, ওদের মাধ্যমে আপনার ওই এনার্জি বাল্ব যে কোম্পানিটা, ওই জায়গায় জব নিলাম। তো আমার লাইফের ফার্স্ট আর কি মহিলাদের সাথে জব করা ওই জায়গায়, আসলে গার্মেন্টস লাইফ যেটা বলে ওইটার মধ্যে হয়তো বা ফার্স্ট টাইম মানে পড়ছি। আসলে কোনো সময় চাইতাম না যে মহিলার সাথে জব করবো, মানে ওইরকম চিন্তা ভাবনা ছিল না, হয়তো বা কপাল বা আল্লাহ হয়তো বা রিজিক রাখছিল ওই জায়গায়, এই কারণে হয়তো বা চাকরিটা করা হয়েছে। তো চিন্তা করছি যে বাসায় বেকার থেকেও লাভ নাই, চাকরি যাই করবো ওইটাই ভালো। তো ওই ভাইবা ওই জায়গায় চাকরিটা করলাম। তো ওই জায়গায় আবার একটা ছিল কি, আমি ফার্স্ট টাইম যখন ঢুকছি মানে সব ধরনের কাজ করতাম, মানে কয়েকটা লাইন ছিল, ওই কয়েকটা লাইনের এক এক দিন এক একটা লাইনে কাজ করতাম। তো ওই জায়গায় কিছু সুপারভাইজার ছিল 2 জন, ওরা আবার আমার কাগজপত্র দেখা ওদের কাছে আনলো, মানে ওই প্রোডাকশন ফ্লোরে আইনে ফেলাইলো আমার কাগজপত্র দেখা, আবার দেখলো যে আমি এলাকার। তো ওইটা ভাইবা ওদের কাছে আনলো, আনার পর মানে আমার একটা লিডার বানাই দিল ওই জায়গাতে, তুমি লিডারের কাজ করবা, সবাইরে কাজ টাজ বুঝাই দিবা, কাজ টাজ করাইবা, মালের হিসাব টিসাব রাখবার কি, এরকম একটা কাজ দিল। তো আমি আবার ওই সময় ফার্স্ট টাইম আমি বসতাম না তো প্রথম, তো সবাইরে মাল কাছে নিয়ে দিয়ে আসতাম। তো ওইখান থেকে হয়তো বা মানে কিছু কিছু জিনিস শিখতে পারছি, আসলে গার্মেন্টস টাইপ আসলে এরকমটাই হয় হয়তো বা। তো যখন আমি কাজ করতাম মানে চুপচাপ থাকতাম, কারোর সাথে বেশি কথা বলতাম না, তখন ওই জায়গা থেকে কিছু মহিলা মানে বিবাহিত মহিলা অবিবাহিত মেয়েদের সামনে মানে আমার টিস করতো, মানে বিভিন্ন ভাষায় খারাপ কিছু বলতো যে ওর এইটা নাই ওইটা নেই, ওর যদি থাকতো হয়তো কথা বলতো, মানে বিভিন্ন টাইপের কথা বলতো একটা মহিলা। তো প্রতিদিনই শুনতে একদিন হয়তো বা নিজের কাছে খারাপ লাগছে, আসলে মহিলা প্রতিদিন আমার একই কথা বলে কেন, বললাম প্রতিদিন একই কথা বলে। তো একদিন কি করলাম, দুষ্টামি করে আমিও বলে দিলাম, দেখেন হয়তো বা আপনারা বলেন আমি কিছু বলি না, তো আমার সবই আছে, যদি আপনাদের ইচ্ছে হয় কার তো আসেন দেখায় দিই, মানে এরকমটা একটা কিছু বলছি। তো তখন থেকে ওই আস্তে আস্তে ওদের সাথে একটা ফ্রি হয়ে গেলাম আর কি, মানে কথাবার্তায় বন্ধুত্বের মতন একটা সম্পর্ক হয়ে গেল। তো বলতে বলতে অনেকটা দিন কাটলো, মানে ওই জায়গায় কাজ করতে। তখন আপনি নেশা নেন না? তখন নেশা বলতে মাঝে মধ্যে গাঁজার নেশাটা হইতো, মানে ইয়াবার নেশাটা ওই সময় একবারে টোটালি বাদ দিয়ে দিছি। বন্ধু বান্ধবের সাথে চলার ক্ষেত্রে হয়তো বা গাঁজার নেশাটা হইতো। তবে আমার লাইফে আমি যতটা জায়গায় জব করছি, ফার্স্ট টাইম একটা জায়গা ছাড়া প্রতিটা ফ্যাক্টরিতে আমি গাঁজা খাইতে পারতাম, কারণ কিছু কিছু বয়স্ক লোক ছিল, ওদের সাথে এতটাই ফ্রি হয়ে যেতাম, অথচ আমার সমবয়সী ওদের সাথে ফ্রি হইতে পারতাম না। কিন্তু চাচার বয়সী বাবার বয়সী লোক আমার সাথে ফ্রি হয়ে যেত, কেন জানি, মানে ওটা বুঝতে পারতাম না কেন জানি ফ্রি হয়ে যেত কথায় কথায়। তো পেপার মিলে থাকতে আপনার গাঁজা হইতো, ওই মুরব্বী যে লোক ওই লোক খাওয়াইতো, ওইখানে খাইতাম মাঝে মধ্যে। তো ওই সুপারস্টারে যাওয়ার পর আপনার ওই জায়গায় এলাকার বন্ধু বান্ধব, তখন আপনার আস্তে আস্তে গাঁজার নেশা ইয়াবার নেশাটা বাদ দিয়ে দিলাম, কিন্তু গাঁজার নেশাটা সম্পূর্ণটাই আমার হয়ে গেছে, মানে ওইটার প্রতিদিনই আমার লাগতো। এক সময় কাজ করতে পারতাম, সমস্যা হইতো না কাজে, কিন্তু প্রতিদিন 8 ঘন্টা ডিউটির মধ্যে 4-5টা মানে সিগারেট খাইতে হইতো, এরকম একটা প্রসেসে চলে গেছিলাম। তো কাজ করতেছি, মানে সবাই কাজ করাইতেছি, অফিসাররাও ভালো জানতেছে। তো হঠাৎ একদিন একটা মেয়ে আসার পর আপনার মেয়েটা দেখতে সুন্দরই ছিল মোটামুটি, তবে চোখের মধ্যে কিছুটা মায়া ছিল। তো দেখলাম যে মেয়েটা যখন আসলো, তখন ওই আমার এই সুপারভাইজার ছিল, উনি আমাকে বলতে যে ওই মেয়েটা নতুন আসছে, ওরে যে কোনো একটা কাজে বসায় দাও, কাজ করাও। তো আমি নিয়ে সোল্ডারিং করার জন্য সোল্ডারিংয়ে বসাই দিলাম।
তো ওই মেয়েটাকে সোল্ডারিংয়ে বসানোর পর ওই মেয়েটাকে দিয়ে আমি আসার পরপরই দেখি যে ওই মেয়েটার পিছনে মানে সব ছেলেরা দাঁড়ায় আছে ওই মেয়েটার ফোন থেকে নাম্বার নিব বা ওই মেয়েটার সাথে কথা বলবো। তো আমার মনে একটা চিন্তা জাগলো যে এই মেয়েটা নতুন আসছে, হয়তো মেয়েটাকে যদি কিছু বলে হয়তো বা মেয়েটার সমস্যা হতে পারে কাজের ক্ষেত্রে। তো আমি আবার কি করলাম, যাইয়েই ওই মেয়েটার কাছ থেকে ওই মেয়েটার ফোনটা আবার আমি নিলাম, নিয়ে আমার ফোনে নাম্বারটা রাখলাম। কারণ এই কারণেই রাখছিলাম হয়তো বা, কারণ আমি ছিলাম এলাকার, তাছাড়া আমি যদি ওই মেয়েটার নাম্বারটা নেই অন্য যত ছেলেরা আছে কেউ সাহস পাইব না ওই মেয়েটাকে কিছু বলার জন্য, কারণ তখন ভাববো যে আমার সাথে মেয়েটার সম্পর্ক আর মেয়েটারে কেউ ডিস্টার্ব করবো না। তো এইটা ভাইবা মেয়েটার নাম্বার নিলাম প্রথম। তো নেওয়ার পর মোবাইলটা আবার দিয়ে দিছি। তো ওই দিনকে আবার সন্ধ্যাবেলা অফিস শেষের পর মেয়েটা বাসায় যাওয়ার পরে আমি মেয়েটাকে ফোন দিলাম যে আসলে আপনার নাম্বারটা নিছিলাম, এই সমস্যা, আপনাকে ডিস্টার্ব করবো বিদায় আমি নাম্বারটা নিছি, যদি কিছু মনে না করেন, এ কারণে আর কি বললাম আর কি। তো পরে মেয়েটার সাথে ওই একটু কথা বলার পর মেয়েটা আমার হঠাৎ বললো, আমার কেন যেন মনে হয় আপনি আমাকে খুব ভালোবাসেন। জাস্ট 1 মিনিটের কথা বললাম, মেয়েটা আমাকে সরাসরি এই কথা বলে। তা আমি জানতাম না মেয়েটার মনে কী ছিল। আমি চিন্তা করলাম কী ব্যাপার, মেয়েটার 1 মিনিট কথা বলছি, মেয়েটা আমার সরাসরি বলে যে আমার মনে হয় আপনি আমাকে ভালোবাসেন। আসলে কি নাম্বারটা নেওয়ার কারণে কি মেয়েটা বললো নাকি? তারপর ওই মেয়েটা আমাকে গান শোনানো শুরু করলো, মেয়েটা আমার গানও শোনাইছে। তারপর আস্তে আস্তে মেয়েটার সাথে কথা বলতে বলতে মেয়েটার আসলে কিছু কিছু জিনিস জানতে পারলাম, ফ্যামিলিগত কিছু জিনিস। তো এক সময় মায়ায় পড়ে গেছিলাম মেয়েটার। তো আসলে ওই মেয়েটার সাথে আমার সম্পর্ক ছিল না, মানে বন্ধুত্বের মতন একটা মায়া হয়ে গেছিল আর কি মেয়েটার প্রতি। মেয়েটার নাম? ওই মেয়েটার নাম ছিল আখি। আখি, ওকে। তো ওই মেয়েটার প্রবলেমটা ছিল এরকম, মেয়েটার প্রেম করে একটা ছেলের সাথে বিয়ে করছিল। এটা তো আপনি পরে জেনেছেন? না, ওই মেয়েটার সাথে কথা বলার পর আস্তে আস্তে জানতাম। আচ্ছা, ওকে। তারপর তো ওই মেয়েটার সম্পর্ক ছিল, ওই বিয়ে হয়েছে, তারপর ওই ছেলেটা 1 বছরের মতো সম্পর্ক করার পর ওই মেয়েটাকে রাইখা চলে গেছে আর কি, মানে ওই মেয়েটার সাইডা দিছে আর কি। তার কারণে মেয়েটা চাকরি বাকরি করে। আর মেয়েটার বাবা আছে, মা ছোটবেলায় মারা গেছে, তো ঘরে সৎ মা আছে আর কি। ওকে, ঠিক আছে। তারপর মেয়েটার সাথে কথা বলতে বলতে এক সময় বন্ধুত্বের মতন একটা সম্পর্ক হয়ে গেল। তখন মেয়েটার ভালো মানে একটা জিনিস চাওয়া শুরু করলাম যে তুই 5 ওয়াক্ত নামাজ পড়, মাথায় ঘুমটা টুমটা দিয়ে রাখ, বা ছেলেদের সাথে বেশি কথাবার্তা বলিস না। তা আমি জানতাম না মেয়েটার আসলে ইয়েটা কী ছিল। তো এই মেয়েটাকে যখন বলতাম তখন এক সময় যাই আপনার মেয়েটা আমার কথাটা রাখতে চাইতো না, অথচ খুব ভালো একটা বন্ধুত্বের মতন সৃষ্টি হয়ে গেছে। তো বলতাম, তো মেয়েটা দেখতাম যে এক সময় আমার সাথে ঝগড়া করা শুরু করলো। মানে ওই অফিসে থাকাকালীন মেয়েটা আমার সাথে খুব ঝগড়া করতো, আমার অকথ্য ভাষায় গালাগালি করতো। তখন রাগ উঠে যেত, আরে একটা ছেলে যদি আজকে আমাকে কিছু বলতো তাইলে হয়তো বা মাইনে নিতে পারতো। গালাগালিটা করতো কেন? মানে ওরে আমি বলতাম যে তুই ছেলেদের সাথে কথা বলিস না বেশি, তোর কাজের ক্ষেত্রে তুই কাজ কর। আর গার্মেন্টস লাইফটা এরকম একটা লাইফ, হয়তো বা দেখলে বুঝতে পারবেন, মানে ওই জায়গায় সবাই ফ্রি মাইন্ড হয়ে যায়, কারো কাপড় ঠিক থাকে কিনা আসলে ওগুলা মানে দেখলে হয়তো বোঝা যায়, মানে এক্সপ্লেইন করা সম্ভব না আসলে। হ্যাঁ, এক একজন এক এক রকম আর কি, কারো মাথায় ঘুমটা থাকে, কারো মাথায় থাকে না। তো মেয়েটাকে সবসময় বলতাম 5 ওয়াক্ত নামাজ পড়বি, ঘুমটা রাখবি, ঠিক আছে, ছেলেদের সাথে বেশি কথা বলবি না, এরকম কিছু কথা বলতাম, কাজের ক্ষেত্রে কাজ করবি। তো এক সময় আমি কথাগুলো বললে মেয়ের কাছে রাগ হয়ে যেত। তো মেয়েটা আমার সাথে খারাপ ব্যবহার করতো, তখন আমারও খারাপ ব্যবহার করতো। রাগ হতো কেন? মানে ওই যে বলতাম যে তুই ঘুমটা দিয়ে থাকবি। ও আচ্ছা আচ্ছা, মানে এই বিশেষ ব্যাপারগুলো পছন্দ করতো না। হ্যাঁ হ্যাঁ, আমি বলতাম মানে আমি ওর যেভাবে থাকতো এটা আমি পছন্দ করতাম না হয়তো বা, আমি ওকে এই কারণে। এটা কি মানে আপনি গার্লফ্রেন্ড থাকা অবস্থাতেই? না না, ওই মেয়ের সাথে তো প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক ছিল না। তাহলে আপনি তাকে সাজেশন কেন দিচ্ছেন? আসলে বন্ধুত্বের মতন এতটাই ক্লোজ হয়ে গেছি, ওর সাথে দৈনিক ঝগড়া করতাম। আচ্ছা আচ্ছা, ওকে। আবার রাত্রে যখন বাসায় যেত তখন আমার সাথে ফোনে একদম ফ্রি মাইন্ডে কথা বলতো মেয়েটা। ঠিক আছে, তারপর? তো এরকম অনেকদিন কাইটা গেল, মেয়েটা আমার সাথে ঝগড়া করে, আবার বাসায় গেলে ফোনে সুন্দর মতন কথা বলে। তো এক সময় আসে জানতে জানতে ওর ডিটেলস অনেক কিছু জানতে পারছি, মানে ওর স্বামীর সাথে ওর কি হইতো না হইতো, মানে সম্পূর্ণটাই অ্যাকচুয়ালি ভাবে জানতে পারছি। খারাপ একটা ভাষায় আর কি বলা যায়, ওইসব বিষয় সম্পূর্ণটাই আমি জানতে পারি ওই মেয়েটার কাছ থেকে। তো এক সময় মেয়েটাকে যখন খারাপ কিছু বলতাম, মেয়েটা আমার রাত্রে 10টা-11টা বাজে বলতো যে তুমি আসো আমার এইদিকে, মানে আপনি আসেন। মানে এক ধরনের অনৈতিক প্রস্তাব দিলে সে রাজি থাকতো না, আমি কখনো বলতাম না যে তোর সাথে আমি এটা করবো। তখন মেয়েটা ইচ্ছা করে তো ভাবে আমাকে বলতো যে তোরে দেখতে ইচ্ছে হয়েছে, তুই আবি আমার এইদিকে আয় রাত্রের বেলা। মানে ইট ওয়াজ লাইক ওনার দিক থেকেও একটা প্রস্তাব ছিল আপনার প্রতি, মানে ও এই কথাটা বলতো, কিন্তু সরাসরি কখনো বলতো না যে তুই আমার সাথে প্রস্তাব দিয়েছেন, আপনি প্রস্তাব দিয়েছেন। ওর হাজবেন্ডের বিষয়ে কিছু কিছু বললে মানে সরাসরি আমি বলি কথাটা, মানে এরকম একটা ঠিক আছে, লাগবে না, ঠিক আছে। মেয়েটা বলতো এদিকে আসার জন্য, তারপর কি হলো? পরবর্তীতে যখন ওইসব বিষয়ে কথা হইতো তখন মেয়েটা আমাকে বলতো যে তুই আসবি আমার এদিকে, তোকে না দেখতে ইচ্ছে হয়েছে, আয়ুস না।
মানে আমার এদিকে। তো ওই মেয়েটা আবার আমার গ্রামে থাকতাম, আমার গ্রামের পাশে রাস্তার ওপার থাকতো আর কি, আমি এক পাশে রাস্তার ওপাশে আর মেয়েটা থাকতো। তো একবার চিন্তা করতাম মেয়েটা আমার যাইতে বলে রাত্র কইরা, কারণ আমার ফ্যামিলি মান সম্মান আছে, তাছাড়া ওই মেয়েটার কাছে যাব, যদি মেয়েটা আমাকে খারাপ কিছু কইরা ফেলায়, হয়তো বা আমি কিছু সময়ের মজা নেব মেয়েটার কাছ থেকে, কিন্তু তখন যদি মেয়েটা আমাকে আটকায় কোনো একটা সম্মানহানি করে, তো ওইসব জিনিস ওইসব জিনিস চিন্তা করে আমি মেয়েটার সাথে যাইতাম না। তো ওই মেয়েটার সাথে ঝগড়া হইতে 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 মানে এক সময় মেয়েটার সাথে আমার সম্পূর্ণ কথাটা বন্ধ হয়ে যায়, মানে মেয়েটার সাথে সম্পর্কটা থাকে না, এক সময় বন্ধুত্বের মতো যে সম্পর্কটা ওইটা আর থাকে না। তো ওই মেয়েটার সাথে যখন ঝগড়া করতাম, ওই জায়গায় আরেকটা মেয়ে আমাকে পছন্দ করে ফেলাইতো। ওই মেয়েটার বাড়ি আপনার কুমিল্লার কোন একটা জায়গাতে, মেয়েটার নাম রেখা। ওই মেয়েটা যখন এই মেয়েটার সাথে ঝগড়া করতাম, তখন ওই মেয়েটা মানে দেখতো, আর ওই মেয়েটা এরকম একটা মেয়ে ছিল, মানে খুবই আনস্মার্ট, ঠিক আছে, মানে সবসময় ডোলা ডালা জামা কাপড় পরতো, মানে অত সুন্দর বা স্মার্টত্বের কোনো ছোঁয়া ছিল না মেয়েটার কাছে, আর সবসময় মাথার মধ্যে ঘুমটা থাকতো, আর কারোর সাথে বেশি একটা কথাও বলতো না। যখন একদিন আখির কাছে দুষ্টামি করে বলি, আখি আমার নুডলস খাবি, আমার নুডলস খাইতে মন চাইতেছে, তখন ওই মেয়েটা কথাটা শুনছে, তো হঠাৎ একদিন নুডলস নিয়ে আসছে, আইনা আমারে ডাকতেছে। তো ডাকার পর গেলাম, যাওয়ার পর আর ওই সময়টাতে যে ডাক দিত তার কাছে হয়তো বা যাইতে হইতো, কারণ ওই লাইনটার মধ্যে 30 জন লোক কাজ করতো, সম্পূর্ণটা মেনটেন করতে হইতো আমার। তো মেয়েটা ডাক দিল, যাওয়ার পর বলতেছে যে আপনি না নুডলস খেতে চাইছিলেন, আপনার জন্য নুডলস নিয়ে আসছি। তাই আমি বললাম আপনার কাছে তো আমি নুডলসটা চাই নেই, আপনি আমার জন্য নিয়ে আসছেন। কয় না, ওই আখির কাছে চাইছিলেন না, আখি তো আপনারা খাওয়াইবো না, তাই আমি নিয়ে আসছি। তো বলতেছে যে আপনি নিয়ে একা একা কোথাও গিয়ে খাইয়া আসেন, মানে কেউ দেখাইন না। তা আমি গিয়ে খাওয়া দাওয়া কইরা পরে ওর বক্সটা ওরে দিয়ে গেলাম। তো আমি তখন জানতাম না মেয়েটা আমাকে লাইক করতো। তো এভাবে দিন যাচ্ছে, তো দুষ্টামি করে তখন ওই যে একটা সমস্যা ছিল, গাঁজা খাইতাম। ওইটা আবার আপনার 5টা বাজে যখন অফিস ছুটিয়ে যেত, মানে প্রতিদিন আমার খাইতে হইতো, মানে 3-4 জন বন্ধু বান্ধব ছিলাম, ওই গাঁজার নেশাটা করতে হইতো। তো ওই গাঁজার নেশাটা করতে হইতো, গাঁজা খাইতাম। তো যেদিন পকেটে টাকা থাকতো ওই দিন খাইতে পারতাম, যেদিন টাকা না থাকতো তো ওই দিন দুষ্টামি করে আর কি, মানে ওই লাইনের মধ্যে বললেই হইতো যে আসলে আমার কাছে টাকা নাই, আজকে কীভাবে খামু, মাথাটা তো নষ্ট হয়ে যেত। তো তখন ওই মেয়েটা ব্যাগ থেকে টাকা দিয়ে দিত, ওই রেখা নামে যে মেয়েটা, ওই মেয়েটা ব্যাগ থেকে টাকা দিয়ে দিত। তো প্রথম কয়েকদিন টাকা দিছে, ওইগুলো আবার রিটার্ন দিয়েছিলাম। তো বলতেছে আপনার কাছে তো আমি টাকা চাই নেই, আপনি আমাকে টাকা দেন কেন? তো তখন আমি বলতেছি আপনার কাছ থেকে আমি নিছি, আপনার টাকা দিব না। কয় না, ওই টাকা আমার লাগবো না। এরকম একটা ইয়ে হয়েছে। তো এর ভিতরে একটা কথা বলি, বলতে হয়তো ভুল হয়েছে, আমার যে সুপারভাইজার ছিল ওরা আবার জাইনা ফেলাইছিল যে আমি ইয়াবার নেশা করতাম, আর ওই ইয়াবার জন্য আমার চাকরিও চলে গেছিল। আচ্ছা। ও আবার মাঝে মধ্যে আমাকে দুষ্টামি করে বলতো যে আসলে WY R7 এগুলো কি চিনো, এগুলো কত কিরা। ওর এলাকাতে আবার ওর বাড়ি ছিল কুষ্টিয়াতে, তো ওর এলাকাতে আবার ও রাজনীতিক লেভেলে কিছুটা জড়াই ছিল, ওইখান থেকে ও আবার আপনার এগুলো চিনতো। তা আমার সাথে দুষ্টামি করতাম মাঝে মধ্যে। তা আমি আবার বলতাম এগুলো এত এত দাম, আপনি কি খান নাকি, বিভিন্ন ধরনের দুষ্টামি ফাজলামি করতাম। তো ওই মেয়েটা এক সময় আপনার মানে আমার প্রতি দুর্বল হয়ে যেতে শুরু করলো। তো টাকা নিতাম, তো দেখতাম যে মেয়েটা টাকা দিত। তো প্রায় সময় যখন মানে দুষ্টামি করে টাকার কথা বলতাম, তখন মেয়েটা টাকা দিয়ে দিত। আর অন্য কারো কাছে যদি গিয়ে বলতাম টাকা নাই কাজকা, তোর ওই মেয়েটার সাথে আবার ওর এলাকারই একটা মেয়ে ছিল, কাজ করতো, চাকরি করাকালীন ওর মেয়েটার সাথে পরিচিত। ওই মেয়েটা জানতো আবার যে ওই মেয়েটা আমাকে পছন্দ করে, রেখা আমাকে পছন্দ করে। তো ওই মেয়েটা আবার আমাকে, আমি যখন বলতাম তো ওই মেয়েটা আবার রেখার কাছে গিয়ে বলতো যে ও না টাকা চাইছে, টাকা দি। ও টাকা দিয়ে দিত এসে? হ্যাঁ, ওই মেয়েটা টাকা দিয়ে দিত। এমনও ভাইয়া কিছু সময় গেছে, ঠিক আছে, মানে মেয়েটার ভাড়ার টাকা ছিল 20 টাকা, ওই 20টা টাকাও মেয়ে আমাকে দিয়ে চলে যেত। অনেক লাভ করতো আপনাকে। মানে ওই মেয়েটার টাকাই থাকতো না, মানে ভাড়ার টাকাটাও থাকতো না, ঠিক আছে। তো ওই মেয়েটা আমাকে টাকাটা দিয়ে চলে যেত, আর ওর ভাড়ার টাকাটা অন্য কারোর কাছ থেকে খুঁজে নিত। তো এক সময় বিভিন্ন টাকা পয়সা দিয়ে, খাবার দিয়ে, তার জন্য আমার জন্য চকলেট রাখতো, সেন্টার ফুড রেখে দিত। ওর একটা ইচ্ছে ছিল মানে ওর আশেপাশে যাতে আমি থাকি। আচ্ছা। ও এটা ইয়ে করতো। তা আমি কাজ শেষে যদি ওর সামনে দিয়ে কখনো যাই, ও আমি বুঝতে পারতাম না ওই সময়, কিন্তু দেখতাম যে হাসি খুশি থাকতো, কিন্তু ওই সময় জানতাম না যে আসলে ও আমার লাভ করে বা পছন্দ করে। ওকে। তো একদিন হঠাৎ মেয়েটা কান্না করতেছিল, তো আমি ভাবলাম যে লাইনের মধ্যে সব মানুষ কাজ করে, মেয়েটা কান্না করতেছে কেন? তো গিয়ে জিজ্ঞাসা করলাম আসলে আপনার সমস্যা কি। আর তখন আমি আপনি করেই বলতাম মেয়েটাকে,
বললাম যে আসলে সমস্যা কি আপনার, আপনি কাঁদতেছেন কেন? হুম পরে আমার এলাকাতে একটা সম্পর্কে ভাবি হয়, ওই মহিলাটা বলতেছে যে আরে সমস্যা হয়েছে, ও নাকি তোরে খুব পছন্দ করে, এই কথাটা একটা লোকে বলছে, এই কারণে ও কান্না করতেছে। আমি আবার ওই পছন্দ বা ভালোবাসা ওইসব কোনো কিছু নিয়ে কথাটা বলি নাই। আমি বলছি যে হ্যাঁ বলছে সমস্যা কি, মানুষ মানুষকে পছন্দ করতেই পারে, আপনি আমাকে পছন্দ করেন। হ্যাঁ, যদি কেউ আপনাকে বলে যে আপনি আমাকে পছন্দ করেন, আপনি বলবেন যে হ্যাঁ আমি পছন্দ করি। আর আমাকে কেউ যদি বলে যে ও তোমাকে পছন্দ করে, আমিও বলবো যে হ্যাঁ পছন্দ করতেই পারে। তো ওই কথার বলার পর মানে মেয়েটা আরো বেশি দুর্বল হয়ে গেল আমার প্রতি। তো এভাবে দিন যায়, টাকা পয়সা দেয়। তো এক সময় ওই মেয়েটার একদিন আমি ফোনটা চাই, তো আমার কাছে ফোনটা দিছিল। মানে মেয়েটার নাম ছিল রেখা? ওই রেখা, মানে ফোনটা চাইছি, তো ফোনটা দিছে আমার হাতে। যখন আমি মানে ফাংশনে ঢুকবো বা গ্যালারিতে ঢুকবো, তখন ফোনটা নিয়ে নিছে। আচ্ছা, ও ভাবছে হয়তো ওর কাছ থেকে নাম্বার টাম্বার এরকম কিছু একটা নিমো, এখানে ফোনটা আবার নিয়ে নিছে। তো চাইলাম, পরে আর দিল না। তো এর ভিতরে ওই যদি যেই দিন অফিসে না আসতো, আমার কাছে ফোন দিলে ওর এক ভাতিজি ছিল, ওই ভাতিজির ফোন থেকে আমার ফোন দিত আর কি। ওই মেয়েটা ওই জায়গায় চাকরি করতো। তো ওই মেয়েটাকে আমি ফোন দিলাম, আসলে রেখার কি সমস্যা ছিল, রেখার ফোনটা চাইছিলাম, রেখা দিল না, নিয়ে গেল। আসলে ওর নাম্বারটা আমাকে একটু দিবা। পরে বলতেছে আপনি ওর নাম্বার দিয়ে কি করবেন? না, যদি দেও তাহলে হয়তো বা নিব, আর যদি না দেও তাহলে তো আর জোর করতে পারবো না। ওকে। তো ওই মেয়েটা আবার ওর কাছে জিজ্ঞাসা করছে যে ফুফু ওই মানে ও নাম্বারটা চাইতেছে, তো ওর কি নাম্বারটা দিমো? পরে মেয়েটা হয়তো বা বলছিল হ্যাঁ দেও। তারপর মেয়েটা আমার নাম্বার দিছে। নাম্বার দেওয়ার পর আমি ফোন দিলাম। ফোন দেওয়া মানে এতটুকুই বললাম, আসলে আপনার কাছে ফোনটা নিয়েছিলাম, আপনি এরকমভাবে নিয়ে গেলেন কেন, আসলে কি সমস্যাটা ছিল কি? কয় না কোনো সমস্যা না। তাই ফোনটা দিলেন, আবার নিয়ে গেলেন। কয় আমি ভাবছি আপনি আমার নাম্বারটা নিবেন। তাই আপনার নাম্বার আমি নিব কেন, কি সমস্যা, আপনার নাম্বার নিতে যাবো কেন আমি? কয় না, নিতে হতে পারেন। তো এই একদিন দুই দিন কথা বলাতে বলাতে হঠাৎ মেয়েটা আর কি আমাকে বললো যে ও আমাকে ভালোবাসে, আমাকে খুব পছন্দ করে। ওকে। তো ওই সময়ের থেকে কথাবার্তা হয়। তো তখন আসলে বিষয়ে আর কি জানতে পারলাম যে ওই মেয়েটা বিবাহিত, ওই মেয়েটার একটা মেয়ে আছে, বর্তমান বয়স 6 বছর। তো বিবাহিত অবস্থায় ভালোবাসছে মানে ঝামেলা কোথায়? মেয়েটা আমাকে পছন্দ করে। হাজবেন্ড থাকার পর? হাজবেন্ড থাকার পর? হাজবেন্ড তো নাই। হাজবেন্ড থাকলে তো আর মেয়েটা চাকরি করতো না। না, হাজবেন্ড থাকার পরেও অনেকে চাকরি করে। যাই হোক, এটা হাজবেন্ড নাই বলতে কি, যতটুকু জানতে পারছি ওই মেয়েটা বিয়ে করার আগে, ওই মেয়েটাকে বিয়ে করার আগে ওর হাজবেন্ড আরেকটা বিয়ে করছিল। আচ্ছা, একটা কনফিউশনের মধ্যে আছেন আপনি। তারপর বলতেছে যে আমার একটা মেয়ে আছে, আমি হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। তো তখন আর ওর ফ্যামিলি সম্পর্কে আমি ডিটেলস জানতাম না আসলে, ওর ফ্যামিলিতে কি আসে বিষয়। তখন আমাকে বলতো ওর ফ্যামিলিতে ওরা 4 বোন 1 ভাই। বাবা বয়স্ক, বাবা কাজ টাজ করতে পারে না। ওর বড় বোনটা, সবার বড় যেই বোনটা, ওই বোনটা দেশের বাইরে থাকে। আচ্ছা, এতটুকুই জানতাম, হয়তো আর বেশি কিছু জানার চেষ্টাও কখনো করিনি। তাই আমি ভাবলাম যে মেয়েটা আমাকে পছন্দ করে, হয়তো বা কথাবার্তা বলি, সমস্যা কি। কারণ তখন আমি চাইতাম না যদি মেয়েটাকে হয়তো বা না বইলা দিয়ে মেয়েটা কষ্ট পাইব বা মেয়েটা আঘাত পাইব, হয়তো বা চাকরিটা ছাইরা চলে যাব, কিন্তু মেয়েটার চাকরিটা জরুরি হয়তো বা। তো ওইসব জিনিস ভাইবা মেয়েটার সাথে কথাবার্তা বলতাম। তো এক সময় দেখতাম যে মেয়েটা আসলে অনেকটা দুর্বল। তো 1-1.5 মাস কথা বলার পর, মানে ওই 1-1.5 মাসের ভিতরে মানে যখন আমি কাজ করতাম, কাজের সময় ছাড়া মানে মেয়েটার একটা ইয়ে ছিল যে তুমি আমার সবসময় আমার সামনে এসে বসে থাকবা, মানে তুমি আমার চোখে চোখে থাকবা, এরকম একটা কথা বলতো। তোমার কাজ শেষ, তুমি আমার এইদিকে চেয়ার নিয়ে বসে থাকবা। তাই আমি বললাম যে এই জায়গায় যদি চেয়ার নিয়ে সবসময় বসে থেকে মানুষ তো সন্দেহ করবো বা বলবো যে তোমার সাথে আমার কিছু একটা আছে। তো এরপরে তো স্যাক্রিফাইস করতাম, মাঝে মধ্যে গিয়ে বসতাম, আবার মাঝে মধ্যে যাইতাম না। কিন্তু ওই আমার গাজার নেশাটা একদমই ছিল, মানে দৈনিক 5টা-6টা সিগারেট খাইতাম। আচ্ছা, ওই অফিসে থাকাকালীনই। বড় কথা হচ্ছে আমি সাপোর্ট পাইতাম, আমার 2টা সুপারভাইজার ছিল, ওই 2টা সুপারভাইজার আমার অনেক সাপোর্ট করতো। আসলে আমি জানতাম না কেন সাপোর্ট করতো, আমার কাজের দিক থেকে আমার সাপোর্ট করতো নাকি আমার বাড়ি এলাকাতে দেখে আমাকে সাপোর্ট করতো, ওইটা আমি জানতাম না। কিন্তু কাজের দিকটা কখনো বলে নাই যে তোমার কাজটা খারাপ হয়েছে, ওইটা কখনো বলে নাই আমাকে। এর ভিতরে কাজের ক্ষেত্রে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে হইতো। খারাপ ব্যবহারটা এরকম ছিল, যখন তারে বলতাম যে আপনি এই কাজটা করেন, মানে 1বার 2বার 3বার বলতাম, ঠিক আছে, মানে ও ওর মতন কাজের ক্ষেত্রে ও কথাটা শুনতো না। তখন খারাপ ভাষায় যদি একটা কথা বলতাম, তখন কাজও ঠিক মতন করতো, আর ওই আমার নামে যে এডমিনে বিচার দিত যে ছেলেটা আমার এই খারাপ কথাটা বলছে। তো এডমিনে যাইলে এডমিনে সাপোর্ট পাইতো না, কারণ আমার সুপারভাইজার যে 2জন, ওই 2জন আমাকে এডমিনে ডাকার আগেই মনে করেন যে ওরা ওই জায়গায় সলভ করে আইসা পড়তো। আচ্ছা, মানে ওদের ইয়েটা ছিল এরকম, মানে ওরা সরাসরি এডমিনে যেয়ে বলতো যে কাজের বিষয়ে আমার লোক যেভাবে কাজ করাইতে পারে
মানে এরকম একটা সাপোর্ট দিত আর কি। ওদের কাছ থেকে ওই সাপোর্টটা পাইতাম, আর আমাকে এডমিনে ডাকতো না, আর সমস্যা হতো না। তখন ওই সবাইরে বলতো যে কাজের বিষয়ে ওরা যদি কথা বলে আপনার কথা শোনেন না কেন, মানে এইসব বিষয়ে কথাবার্তা বলতো। তো এর ভিতরে সমস্যা সবার সাথে হইতো না, ওই আখি নামের মেয়েটার সাথে সমস্যা হইতো। ওই মেয়েটাকে যেই কাজ দিতাম ওই কাজগুলো ঠিক মতন করতে চাইতো না। তো এক সময় ওই মেয়েটাকে ট্রান্সফার করে দেয় অন্য একটা জায়গাতে। তো ওই রেখার সাথে আমার দৈনিক কথা বলতাম, মানে যত কথা বলতাম ততই দেখতাম যে মেয়েটা আমার প্রতি আসক্ত বেশি হচ্ছে। তো এর ভিতরে নেশা টেশা টুকটাক করতাম, আস্তে আস্তে নেশার পরিমাণটা হয়তো অনেকটাই কমে যাইতেছে। আমি ওই জায়গা থেকে ফ্যামিলির কোনো একটা সমস্যার কারণে আমি ওই জায়গা থেকে চাকরিটা আর কি সাইডে দিতে হয়। আমার দাউদকান্দিতে কোলেস্টোরে একটা চাকরি নিতে হয়। আচ্ছা, মানে আলুর কোলেস্টোর, এটা আপনার ওই জায়গায় মেশিন রুমে কম্প্রেসার মেশিন চালানোর জন্য লোক দরকার হয়। তো আমারই পরিচিত লোক, আত্মীয় স্বজনের ভিতরেই ছিল, তো ওই জায়গায় আমার নিয়ে গেছিলো। তো পরবর্তীতে আমার এই জায়গা থেকে চাকরিটা সাইডে দিতে হয়, কারণ দেখলাম যে এই জায়গায় কাজ করলে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে হয়, তাছাড়া মানুষের কাছে খারাপ হইতে হয়। হয়তো সবার কাছে না, যার কাছে ভালো তার কাছে ভালো, যার কাছে খারাপ তার কাছে হয়তো বা খারাপ হয়ে যায়। তো আমার চাকরিটা হয়তো পসিবল ছিল না। আর ওই জায়গায় চিন্তা করছি যে ওই জায়গায় টাকাও বেশি পামো, তাছাড়া ফ্যামিলির সমস্যাটা সলভ হইব। কারণ আমি বাসায় থাকি এখন 5,000 টাকা স্যালারি পাই, ওই জায়গায় যাই যদি আমি 10,000 টাকা স্যালারি পাই, বাসায় 5,000 টাকা দিয়ে দিতে পারবো, অথচ আমার বাসায় কোনো খরচ লাগতেছে না। ওইটা ভাই ওই জায়গায় চলে গেলাম। তো ওই জায়গায় যাওয়ার পর ওই রেখার সাথে কথা হইতো, কিন্তু তত বেশিও না। মানে কাজের সময় কাজ করতাম, কাজের সময় অফিসের সময় শেষ হইলে তখনও হয়তো বা রেখার সাথে কথা বলতাম, আর প্রতিদিনও হয়তো বা কথা বলা হইতো না। তো এক সময় দেখা গেল যে ওই মেয়েটা, আমি একটা দিন ফোন না দিলে মেয়েটা কান্নাকাটি করতো, মানে প্রচুর কান্নাকাটি করতো, মানে ওকে ফোন দিই না কেন। আর ওই সময়টা তো ওরা যদি একবার রাগ করে কখনো তুই করে বলছি, তাইলে ফোন আর আমার রিসিভই করতে চাইতো না, মানে ওকে তুমি বলতে হইব, মানে তুই বলতে পারতাম না, তুই বললে ওর রাগ হয়ে যায়। মেয়েটার সাথে কথা বলতাম তো কান্নাকাটি করতো। তখন একটা সময় মানে কিছু কিছু জিনিস খেয়াল করতাম যে ওরে আমি ফোন দিলে ওর ফোনটা বিজি থাকতো। তো আমি জিজ্ঞাসা করতাম মাঝে মধ্যে আসলে বিজি কেন, পরে বলতো যে ফোনে সমস্যা, এই কারণে হয়তো বিজি, ফোন বন্ধ থাকে, এটা থাকে, মানে বিভিন্ন ধরনের একটা কথা বলতো। তো কখনো প্রেশার দিতাম না, কারণ একটা জিনিস ওই সময় চিন্তা করতাম যে আমি তো নেশাগ্রস্ত বা আমি নেশা করি, আমার ওই নেশাগ্রস্ত দিনটা দেখাই মেয়েটা আমার ভালোবাসছে, ঠিক আছে, এখন যদি মেয়েটাকে অবহেলা করি হয়তো বা খারাপ, তো আমার নেশার জীবন দেখে মেয়েটা আমার ভালোবাসছে, আমি মেয়েটার ভালোবাসি, সমস্যা কি? কারণ একটা মানুষের খারাপ দিক দেখে যে ভালোবাসে, আমি মনে করি যে ওইটাই হয়তো বা ভালো কিছু, কারণ সবাই তো ভালোর দিকে চাইয়া ভালোবাসে। ওই মেয়েটা নিলে আমার খারাপ দিক দেখে ভালোবাসলো। তো তখন আমিও আস্তে আস্তে কথাবার্তা বলতাম, মানে একটা দুর্বলতার হয়ে গেছিল। এই জায়গা থেকে যখন চলে গেছিলাম, মেয়েটাও আমার টাকা দিছিল, ঠিক আছে, ওই জায়গায় যাওয়াকালীন আমার টাকা দিছিল, ওই টাকাটা পরবর্তীতে ওটা দিয়ে দিছিলাম, ও নিয়ে গেছিল, কিন্তু এর ভিতরে যত টাকা নিছি ওইগুলোর টাকা নেয়ও নেই কখনো। তো ওই জায়গায় থাকাকালীন ও একদিন আমাকে বলতেছে যে তুমি তো এই জায়গায় থাকো, আমি এই জায়গায় আসবো তোমার জায়গাটা দেখতে। ঠিক আছে আসবা, সমস্যা কি? পর ওরে বললাম যে এইভাবে আসো, আর ওইটা ওর এলাকা ছিল। তো আসলো, আসার পর আমি যে রুমে থাকি রুম টুম সব কিছু দেখাইলাম। তো রুমটা আসলে ব্যাচেলার থাকলে হয়তো বা অগুছালো অনেক কিছুই থাকে। বলতেছে যে তো তোমার রুমে সবকিছু অগুছালো, জামা কাপড়ও দৌ নাই, তো এগুলো আমি সবকিছু ধুয়ে রেখা যাই। বলতেছি যে না তোমার দোয়া লাগবো না, আমি এগুলো ধুইমো। তখন পর্যন্ত আপনারা দুজন, আপনি ওকে পছন্দ করেন, এদের থেকে কিছু বলেন নাই নাকি? না, রেখা আপনাকে পছন্দ করে এটা তো বলে দিয়েছে, ও বলে দিয়েছে, মানে আমার থেকেও, মানে আমি কথাবার্তা বলতাম, হ্যাঁ তুমি যেহেতু আমার পছন্দ করো আমিও তোমাকে পছন্দ করি, এই টাইপের। হ্যাঁ, তারপর ওই জায়গায় যাওয়ার পর ওই মেয়েটা আমাকে মানে আমার জামা কাপড় সম্পূর্ণ ধুয়ে দিয়ে আসবো। আমি বলতেছি না তোমার দোয়ার দরকার নাই, আমি এগুলো ধুয়ে নেবো। তো পরে ওই জায়গার থেকে আইসা পড়বো, মানে ঘুরে টুরে ওরা যে সময় নিয়ে আসবো, ওই সময়টাতে ওই ফার্স্ট ওর মেয়েটাকে আমি দেখি, ওই জায়গাতে নিয়ে যায়, ওর মেয়েটাকে আমি দেখতে পাই। আসলে একটা কথায় বলে, মানে গোবরে পদ্ম ফুল নাকি একটা কথা আছে, মানে ওদের ফ্যামিলির তুলনায় ওর মেয়েটা খুব সুন্দর। ওই জায়গায় যাওয়ার পর ওরে আগায় দিয়ে আসবো যখন, তখন ওই মেয়েটা রাস্তার মধ্যে মানে দাঁড়াই গেল, আর ওর যে বাতিজিরে নিয়ে আসছিল ওই বাতিজির কোলে আবার ওর মেয়েটা আর ওর বাতিজির একটু আগে চলে গেল, ও দাঁড়াই রইল। আমি বলতেছি তুমি দাঁড়াই রইলা কেন? পরে দাঁড়ায়া মানে কিছু বলতেছে না। তো তখন দেখলাম মেয়েটার মানে হাত পা সম্পূর্ণ কাঁপতেছে, আর ওই মেয়েটার ঠোঁটের মধ্যে মানে নিজের ঠোঁট নিজেই কামড়াইতেছে, আর চোখের পানিগুলা ফালাইয়া দিল। তখন বললাম আসলে কি সমস্যা কি, তুমি চোখের পানি ফালাইলা কেন? পরে কোনো উত্তর দিল না। তারপর ওই জায়গার থেকে মেয়েটারে রিক্সায় তুলে দিলাম, ও বাড়িতে চলে গেল।
তখন ওই দিনকার থেকে আমিও একটা মানে ইয়েতে পড়ে গেলাম, ঠিক আছে মেয়েটা সত্যি তো আমার ভালোবাসে মনে হয়। তো আমিও একটু দুর্বল হয়ে গেলাম, কথা বলতাম মানে তত বেশি না, হয়তো একটু কম টম বলতাম, মানে সময়ের সাপেক্ষে কথা বলতাম, মানে সময় বুঝি আর কি। একটা জিনিস বুঝতে পারছি যে আপনি মেয়েটাকে ততটা পছন্দ করতেন না যতটা মেয়েটা আপনাকে পছন্দ করতো। ওই সময়টাতে আমি পছন্দ করতাম, কিন্তু ওই সময় আমার মাথায় একটা জিনিস কাজ করতো, ওই মেয়েটা বিবাহিত এক, আর ওর একটা মেয়ে আছে 6 বছরের। তাছাড়া আমার ফ্যামিলি তো এই জিনিসটা মানবে না। বুঝতে পেরেছি, ঠিক আছে। তারপর তো আরেকটা জিনিস খেয়াল করতাম, মেয়েটা ভালোবাসে, হ্যাঁ আমিও ভালোবাসি, কিন্তু মানবে না। কিন্তু যদি মেয়েটাকে এখন বইলা দেই বা মেয়েটাকে কষ্ট দেই, মেয়েটা হয়তো বা দুঃখ পাইব। তো ওই দিক থেকে আমি মেয়েটাকে সরাসরি বলতে পারতাম না, তো এমনিতে যোগাযোগ রাখতাম। তখন মেয়েটা আমাকে বলা শুরু করলো, আস্তে আস্তে দিন যায়, ওরে আমি ঘুরতে নিয়ে যাই না কেন, বা ওর সাথে আমি ঠিকমতো দেখা করি না কেন, প্রতিদিন ফোন দিই না কেন। তো একদিন রাত্রে ওই আমি ফোন দিলাম, হঠাৎ রাত্রে ফোন দেওয়ার পর দেখলাম যে প্রায় আধা ঘন্টার মতো কারোর সাথে হয়তো বা কথা বলতেছে, বিজি ছিল ফোন, বিজি। তো আধা ঘন্টা পর 9:30 থেকে ফোন দিছি, 10টা পর্যন্ত বিজি। 10টার পর আবার ফোন দিলাম, পরে ফোনটা রিসিভ করলো। রিসিভ করার পর আমি বলতেছি, কার সাথে কথা বলছো? কারোর সাথে কথা বলি নাই তো। মিথ্যা কথা বলো কেন, তোমার ফোন বিজি। ঠিক ওই দিন থেকে ওই মেয়েটার মানে ফোন রেকর্ড করা শুরু করলাম। সন্দেহ হলো আর কি। ওই দিনকার ওই যে কথাগুলো বলছি, ওই দিন থেকে মানে অনেক কিছু রেকর্ড করা শুরু করছি মেয়েটার। এটা কি মানে আপনি না সন্দেহ বলতে পারেন, ইন্টেনশনালি করেছেন নাকি এমনিতেই রেকর্ড করেছেন? আমি রেকর্ড করছি এ কারণে, আমার আবার অনেক আগের থেকে একটা জিনিস ধারণা হইতো, মানে মেয়েদের বিশ্বাস করতে পারতাম না। ইন্টেনশনালি করেছেন, হ্যাঁ ঠিক আছে। তারপর রেকর্ড করা শুরু করলেন, তারপর কি হলো? বিশ্বাস করতে পারতাম না এই কারণেই, কারণ ওই যে একটা মেয়েকে ফার্স্ট টাইম পছন্দ করছিলাম, মেয়েটা আমারে ভালোবাসে না, অথচ 2টা ছেলের সাথে সম্পর্ক করছে একই জায়গার ভিতরে, নিশ্চয়ই খারাপ কোনো চাহিদা ছিল। তো আর এই মেয়েটাকে বিশ্বাস করতাম, অবিশ্বাসও করতাম না, কিন্তু ওই দিনকেই কেন যেন মনে হয়েছে আমার রেকর্ড করাটা প্রয়োজন। তো ওই রেকর্ডটা করলাম। ও আমার ফোন দিছে, মানে ওর সাথে কথা বলছে। তো এতক্ষণ কথা বলা লাগে, খারাপ লোক ফোন দিছে, তো আধা ঘন্টা তো কথা বলা লাগে না, হয়তো 2-3 মিনিট। আমি তারপর জিজ্ঞাসা করলাম আসলে কে লোকটা, ওর পরিচয় দেয় নয়, আমার সব কিছু জানে। সব কিছু জানে বলতে আমি কোন জায়গায় চাকরি করি, এটা সেটা। তো পরে বলতেছে, আমি বলতেছি যে আচ্ছা নাম্বারটা দাও। বলতেছে আমি তো নাম্বার দিতে পারবো না। কীভাবে দেব? কেন নাম্বার দিতে পারবো না কেন? আমার নাম্বার যে SMS করো, আমি SMS করতে পারি না। তখনও জানতাম না যে মেয়েটা আসলে অশিক্ষিত আর কি। ওকে, দিতে পারলো না। তো বলতেছে যে আমি কালকে সকালবেলা আমার বান্ধবী আছে, ওর যে বান্ধবীটা ওইটা আমার গ্রামেরই। তো বলতেছে যে ওই কল্পনার কাছে বলবো, মানে কল্পনার ফোন দিমো, তারপর তোমার নাম্বারটা দিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে। তো পরবর্তীতে ওই নাম্বারটা দেয় নাই মেয়েটা, আর আমিও চাইনি। তো এরপর অনেকদিন আমি ফোন দিই না, রাগ কইরা। মানে দেখলাম যে ওই মানে আমার সাথে মিথ্যা কথা বলতেছে কেন। তো পরে একদিন ফোন দিছি রাত্রের বেলা ফোন দিয়ে কথা বলার পরে বলতেছি, হয়তো 2-4-5 মিনিট কথা বলছিলাম, বলার পরে বলতেছি যে আমার ফোনে টাকা নেই, আমি ফোন দিতে পারবো না, তুই আমারে ফোন দিস। তো এই কথাটা বলার কারণে ওই মেয়েটা আমাকে আর পরের দিন ফোন দেয় নাই। তারপর ওই ফোন দেওয়ার পর বলতেছে যে মানে প্রচণ্ড কান্নাকাটি, মানে বুঝাইতে পারবো না, অনেক কান্নাকাটি শুরু করছে যে আমার ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না, কি সমস্যা? তো পরে বলতেছে যে তুমি না আসবা বলছিলে, তুমি আসবা না। আমি আসবো, আমি তো এই জায়গায় চাকরি করতেছি, আবার ওই জায়গায় যাবো। আসলে দেখি আসবো, হয়তো বা এই বছরটা শেষ করে আসি, কারণ যে জায়গায় চাকরি করি ওই জায়গায় একটা বছর আছে, 1 বছরের জন্য মালামাল সব কলেজ স্টোরের ভিতরে রাখে, 1 বছর শেষ হইলে হয়তো বা আমিও চলে আসতে পারবো। তারপর ওই মেয়েটা ওই জায়গায় থাকাকালীন তো আমি এক সময় ওই মেয়েটার জন্য আইসা পড়লাম ওই জায়গার থেকে, মানে আবার বাড়িতে এসে পড়ছি, এই জায়গায় চাকরি করবো। তো এই গত 18 সালের ডিসেম্বর মাসে আমি চলে আসছি। ওই মেয়েটার আমি ডিসেম্বর মাসের 3 তারিখে বাসায় এসে পড়ছি, মেয়েটা ডিসেম্বর মাসের 25 তারিখে চলে গেছে এই জায়গার থেকে ফ্যামিলিগত কোনো কারণে। তারপর আপনার মেয়েটা এই জায়গার থেকে চলে যায়, ও মেয়েটা দুবাই চলে গেছে ফ্যামিলিগত সমস্যার কারণে। ওকে। আর এর ভিতরে ওর বড় বোনটা বাড়িতে এসে পড়ছিল। ওই যে একদিন বললাম যে কান্নাকাটি করছে, ওই কান্নাকাটির মধ্যে কিছু জিনিস আমি পাইছি, মানে ওর ফ্যামিলিটা আসলে টাকা সমস্যাটা ছিল। তো ওই দিন কান্নাকাটি করে বলছিল, মানে একটা কথা বলছিল যে বড় আপুরে ফোন দিয়ে, বড় আপু ফোনটা ধরে না। তো আমি বললাম যে আমার কাছে নাম্বারটা দাও। কয় না, নাম্বারটা দিলে হয়তো খারাপ কিছু মনে করবে, নাম্বারটা দিব না। তো ফোনটা ধরে না, হ্যাঁ টাকা দিতে পারলেই ভালো, টাকা না দিতে পারলেই হয়তো খারাপ, এরকম কিছু একটা বলছে মেয়েটা। তারপর মেয়েটা দুবাই চলে গেল। তো আর ওই দিন আমার সাথে যোগাযোগ হয় নাই। তবে যাওয়ার আগে আপনার জানুয়ারির 5 তারিখে মেয়েটা আমাকে একদিন ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে আমি ঢাকা চলে আসছি, পার্লারে কাজ করব। এই কথাটা বলার পরও
ওই দিনকার কথা বলার পর আর কথা হয় নাই, মেয়েটার ফোন অফ, সব কিছুই অফ। তারপর মেয়েটার সাথে আর আমার যোগাযোগ হইল না। হঠাৎ 3.5 মাস পর মেয়েটা আমাদের সাথে যোগাযোগ করলো। এর ভিতরে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছিল, ওইটা সম্পর্ক না, জাস্ট একটু মজা ছিল, ফান ছিল আর কি। তো ওই মেয়েটা আমারে ফোন দিল ওই দুবাই থেকে ফোন দেওয়ার পর আমারে বলতেছে যে তুমি কেমন আছো। তো আমি তখন জিজ্ঞাসা করতাম আসলে তুমি কোথায় আছো। তখন আমার কাছে অনেক কিছু লুকাইতো, যে আমি ঢাকাতে আছি, আমি ইন্ডিয়াতে ছিলাম 1 মাস, ইন্ডিয়াতে পার্লারের কাজ শিখছি। এই রেখা? হ্যাঁ। তো এই কথাগুলো বলছে, মিথ্যে কথা বলছে আর কি। তো আমিও ভাবছি যে হয়তো বা ঢাকাতেই আছে। তো পরবর্তীতে 1 সপ্তাহের মতন কথা বলার পর এই জুন মাসের 1 তারিখে ও আমারে ইমুতে ব্লক মেরে দিল। আর ওই সময় ইমুতেই কথা হয়েছিল, 1 থেকে 7 তারিখ পর্যন্ত ইমুতে ব্লক মেরে দিচ্ছে। তো সমস্যা কোথায়? মানে ওকে তো আপনি শিওর তেমন চাইতেন না, ও ব্লক মারলে কি আর না মারলে? তখন এক সময় তো আমি ফিল করে ফেলাইছি। ও, তখন আপনি কি ওর প্রেমে পড়ে গিয়েছেন বা ওকে চাচ্ছেন? কিন্তু ওই 4 মাসের মধ্যে যখন যোগাযোগ হয় নাই তখন আর ওইটা ছিল না। তখন আমি একটা জিনিস ভাবতাম, যদি মেয়েটা আমাকে ভালোবাসে আর আমার ভালোবাসাটা যদি সত্যি হয় তো মেয়েটা আবার আমার কাছে ফিরে আসবো, এরকম একটা কিছু ভাবছিলাম। তো হঠাৎ মেয়েটা আবার আমাকে ফোন দিল। 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আর কি আমার সাথে যোগাযোগ হয় নাই। ওই 7 তারিখ ও দুবাই থেকে চলে আসছে একবারে। তো দুবাই থাকাকালীন আমার কিছু কথা বলতো, আমার জন্য হাত কাইটা ফেলাইতো, মানে এরকম কিছু পিক পাঠাইতো আর কি। তো আমি জানতাম না দুবাই ছিল, পরবর্তীতে জানতে পারছি আর কি। তো পরে মেয়েটা আপনার বাংলাদেশ আসলো 7 তারিখে, শুক্রবার দিন। 8 তারিখে আমার ফোন দিল। তো আমি ভাবছি যে 1 সপ্তাহ কথা বলছে, আর মনে হয় বলবো না, এই কারণে কথা 1 সপ্তাহ বলে নেই। পরে 8 তারিখে আবার ফোন দেওয়ার পর আমি ডিটেলস জানতে চাইলাম, আসলে কি সমস্যা ছিল তোমার, তুমি ফোনে এরকম করছো কেন। পরে আমার কাছে অনেক কিছু লুকাইতো। তো আমি তখন সন্দেহ করা শুরু করলাম মেয়েটাকে, আসলে ও কি আমার সাথে সম্পর্ক করতেছে না আমার সাথে ফান করতেছে, ওইটা জানার জন্য সন্দেহ করতাম। তো এর ভিতরে চাইতাম যে ওর ইমো আইডিটা মানে আমি আমার ফোনে আনার জন্য। তো আনতে পারি নাই। তো একদিন আর কি এই জুন মাসের 20 তারিখে ওর সাথে কথা হইলো। বিকালবেলা একদিন ফোন দিছি, ফোন দেওয়ার পর বলতেছে যে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাইবা, আমি তোমার সাথে ঘুরতে যাব। তো ঠিক আছে, ঘুরতে নিয়ে যাবো, সমস্যা নাই। তো 21 তারিখে যখন ঘুরতে নিয়ে গেছি, ওই দিনই ওর কাছ থেকে আমি ওর ফোন থেকে ওর ভেরিফিকেশন, ইমো আইডির ভেরিফিকেশন কোডটা, নাম্বারটা নিয়ে নিছি আর কি। আর ইমো আইডিটা আমার আইডিতে অ্যাড করছি। তো ওই দিন থেকে জানতে পারছি আর ওর লাইফে কি কি ঘটছে আর কি। তো তখন জানতে পারলাম যে আসলে ওকে ওই জায়গায় বিক্রি করে দিছিল। কোথায় বিক্রি করেছিল? ওই দুবাইতে। ওকে যে মহিলা নিয়ে গেছিল ওই মহিলাটা আপনার ওর আশেপাশেরই এলাকার বা পরিচিত কেউ। তারপরে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ও দুবাইতে যে কাজগুলো করেছে সেগুলো সামাজিক রীতিবিরুদ্ধ, হ্যাঁ, অনৈতিক কাজের মধ্যে ছিল। হ্যাঁ, বাধ্য ছিল। হ্যাঁ, তারপর? আর ওকে নাম দিয়ে নিয়ে গেছিল পার্লারের কাজ আর কি। যাই হোক, তারপর ওই জায়গায় নেওয়ার পর আর কি সব। আপনি জানার পরে কি করলেন সেটা বলেন, বুঝলাম আমরা। জানার পর তারপরে আমি বললাম যে আসলে এগুলো হয়েছে। তো এর জন্য আমি খারাপ ভাবি না তোমাকে। হ্যাঁ, লাইফে মানুষের অনেক কিছুই ঘটে, আমিও তো কোনো এক সময় খারাপ কিছু করছি, আজ হয়তো বা করি না। আমি আপনাকে কয়েকটা কোশ্চেন করে আমি জিনিসটা সামারির দিকে নিয়ে আসি। এই মেয়েটার সঙ্গে বা রেখার সঙ্গে কি আপনার বর্তমানে কোনো সম্পর্ক আছে? বর্তমানে ও আমাকে ওর বিষয় নিয়ে, ওর ফ্যামিলিতে কিছু সাপোর্ট চাইতে চাইছিলাম ওর, ঠিক আছে, ওইগুলো নিয়ে হয়তো বা সম্পর্কটা নষ্ট হয়ে গেছিল। কথা হয়েছিল কালকে সকাল পর্যন্ত কথা হয়েছিল। কালকে সকাল লাস্ট আমাকে একটা অপশন দিছে, মানে ওর ফ্যামিলি, ওর আত্মীয় স্বজন কারোর সাথে আমি যোগাযোগ করতে পারবো না, এমনকি ওর সাথেও যোগাযোগ করতে পারবো না। ও আমাকে 1 বছর সময় দিছে। 1 বছর পর ও আমার ওর নিজের মতন গড়ে তুলবো। 1 বছর কেন সময় দিয়েছে আপনাকে? ওইটা আমি জানি না এখন, হয়তো বা ফান, মানে ওর সাথে যাতে যোগাযোগ না করি, বা মানে আলটিমেটলি উনি চায় না আপনি ওর সঙ্গে যোগাযোগ করেন। এখন চায় না আসলে। আপনি চান যে কোনো ভাবেই হোক ওকে পেতে, তাই কি? ওকে পেতে বলতে কি, আসলে সমস্যাটা ওরকম না। ও যদি আমার কাছে ইচ্ছে করে না আসে, আমি কখনো জোর করতে পারবো না। ফাইন, আমাকে সোজা ভাষায় আসেন, এত কমপ্লেক্সিটি যাওয়ার কোনো দরকার নেই। আমি শেষ করি, আপনি প্রশ্ন উত্তর দিলেই হবে। আপনাদের দুজনের মধ্যেই টান আছে আবার টান নাই, এরকম একটা অবস্থায় আপনারা আছেন। আপনাদের কথা শুনে বোঝা যায় মেয়েটা চায় না আপনি তার সাথে যোগাযোগ করেন, আবার চায়ও। আপনি তাকে চান আবার চান না, এরকম একটা অবস্থায় আছেন। এটা একটা এন্ডলেস রেজাল্ট। এটার আসলে কোনো রেজাল্ট আদৌ আসবে কিনা জানি না। আপনি যে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, মানে ইয়াবা, গাঁজা